আনোয়ার ভাই, ল্যান্টাস ইনসুলিনটা কি স্টকে আছে? আমার পেনটা একদম শেষ হয়ে গেছে। স্টকে তো আছে আপা, কিন্তু আপনার গত 3 মাসের বকেয়া তো এখনো ক্লিয়ার হলো না। মালিক সকালে এসে আমাকে খুব ঝাড়ি দিয়েছে। আমি জানি ভাইয়া, কিন্তু স্কুলের বেতনটা এ মাসে একটু দেরি করে দিচ্ছে। সামনের মঙ্গলবার পেমেন্ট পেলেই আমি সব দিয়ে দেব। আমার ওপর কি এতটুকু ভরসা রাখা যায় না? ভরসা তো করি আপা। আপনার আব্বাকে চিনতাম, খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এখনকার বাজার তো বোঝেন। 10,000 টাকা অনেক বড় গ্যাপ হয়ে গেছে আমাদের মতো ছোট দোকানের জন্য। আমি বুঝতে পারছি, কিন্তু ইনসুলিন ছাড়া আমার হাত পা কাঁপতে শুরু করে। গত রাতেও সুগার অনেক কমে গিয়েছিল। মা সারা রাত জেগে কপালে জলপট্টি দিয়েছে। আপনি বরং মালিকের সাথে একটু কথা বলে দেখুন। আমার হাতে কিছু নেই। উনি বলে দিয়েছেন বকেয়া শোধ না হওয়া পর্যন্ত নতুন কোনো আমদানিকৃত ইনসুলিন দিতে পারবো না। মালিক তো এখন দোকানে নেই। আপনি কি অন্তত একটা পেন দিতে পারবেন? আমি নিশ্চয়তা দিচ্ছি, সোমবারের মধ্যে আমি অন্তত অর্ধেক টাকা দিয়ে দেব। পারবো না আপা। বরং আপনি সরকারি কোনো হাসপাতালের চেষ্টা করেন না কেন? ওখানে তো কিছু সুবিধা পাওয়ার কথা। সরকারি হাসপাতাল লাইনে দাঁড়ানোর মতো সময় বা শক্তি আমার নেই ভাইয়া। তাছাড়া ওখানে ইনসুলিন আমার শরীরে ঠিকমতো মানিয়ে নেয় না। তাহলে আমি নিরুপায়। আপনি বরং আপনার ব্যান্ড সদস্যদের কাউকে বলেন, ওরা যদি একটু সাহায্য করে। ঢাকার আকাশটা আজ যেন ভেঙে পড়ছে। ধানমন্ডির ২৭ নম্বর রোডের মোড়ে দাঁড়িয়ে থাকা যারা নিজের ছেঁড়া ছাতাটার নিচে নিজেকে কোনো মতে গুটিয়ে রাখার চেষ্টা করছে। এই হলো আমাদের আজকের গল্পের নায়িকা যারা, বয়স ২৩। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি ২ বছর আগে মারা যাওয়ার পর যারা সাজানো পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। এখন সে আর তার মা ফরিদা বেগম মোহাম্মদপুরের একটা ছোট ফ্ল্যাটে থাকে। যারা একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের মূল গায়িকা, কিন্তু এই পেশায় পেট চলে না বলে দিনের বেলা সে একটা নামী স্কুলে খণ্ডকালীন সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ করে। তার সবচেয়ে বড় লড়াইটা তার নিজের শরীরের সাথে। সে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, আর প্রতিটি নিঃশ্বাসের জন্য তার ইনসুলিন প্রয়োজন। যারা দীর্ঘশ্বাস ফেলে দোকান থেকে বের হয়ে এলো। বৃষ্টির ঝাপটে তার চশমাটা ঘোলা হয়ে গেছে। সে তার ব্যান্ডের গিটার বাদক তাসিনকে ফোন করলো। তাসিন উচ্চবিত্ত ঘরের ছেলে, কিন্তু জারার প্রতি তার একটা অদ্ভুত উদাসীনতা কাজ করে। তাসিন, তুমি কি এখন ফাঁকা আছো? আমার খুব জরুরি একটা দরকার ছিল। আরে যারা, আমি তো এখন অনুশীলনে। তুমি তো জানো কালকে আমাদের একটা বড় প্রদর্শনী আছে। এখন বিরক্ত করো না তো। আমার ইনসুলিন শেষ তাসিন। ফার্মেসি থেকে আর ওষুধ দিচ্ছে না। তোমার কাছে গত প্রদর্শনীর কিছু টাকা জমা ছিল না? আর শোনো, তুমি সবসময় অসুস্থতার বাহানা দিয়ে অনুশীলন মিস করো। এটা কিন্তু ব্যান্ডের বাকিরা ভালো চোখে দেখছে না। বাহানা? আমি কি শখ করে অসুস্থ হয়েছি তাসিন? আমি শুধু আমার পাওনা টাকাটা চাইছি। প্রদর্শনী শেষ হোক, তারপর হিসেব হবে। এখন রাখছি, শব্দ পরীক্ষা চলছে। ফোনের ওপাশে টু টু শব্দ শুনে যারা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই বিশাল ঢাকা শহরে সে একাই একটা ভাঙা নৌকায় করে সমুদ্র পাড়ি দিচ্ছে। বৃষ্টিটা তখন আরও প্রবল হতে শুরু করেছে। রাস্তা যখন বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে, তখন অন্যদিকে পুরান ঢাকার লালবাগের এক নোংরা গলিতে দাঁড়িয়ে আমাদের গল্পের নায়ক রাফি নিজের ঘড়ির দিকে তাকালো। রাফি মোড়ো বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বাহিনীর একজন দুর্ধর্ষ কর্মকর্তা। তার বাবাও সেনাবাহিনীতে ছিলেন এবং বীরত্বের সাথে শহীদ হয়েছিলেন। রাফির মা নেই, আছে শুধু ছোট বোন নাবিলা, যার হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে। নাবিলার অস্ত্রোপচারের জন্য অনেক টাকার দরকার ছিল, আর সেই টাকা জোগাড় করতে গিয়ে রাফি জালাল নামের এক অপরাধ জগতের সর্দারের কাছে ঋণী হয়ে পড়ে। অন্ধকার গুদামের ভেতরটা গুমোট। 4 জন লোক হাতে অস্ত্র নিয়ে রাফিকে ঘিরে রেখেছে। এদের মধ্যে মিরাজ নামের লোকটা রাফির দিকে তাকিয়ে কুটিল হাসি হাসছে। কি ক্যাপ্টেন সাহেব, সেনাবাহিনীর পোশাক খুলে এখন আমাদের মতো চোর বাটপারদের সাথে চুক্তি করতে কেমন লাগছে?
পোশাক আমি খুলিনি মিরাজ, সেটা আমার চামড়ার সাথে মিশে আছে। টাকাটা আমি সময় মতো দিয়ে দেবো বলেছিলাম। সময় তো শেষ। জালাল ভাইয়ের কথা হলো, হয় আজকে টাকা দিবি, না হয় তোর ওই বোনটার খবর আছে। আমার পরিবারের নাম তোর মুখে আনার সাহস করবি না। সাহস দেখানোর দিন শেষ। ওরে ধর সবাই, দেখা যাক এর শরীরে কত তেজ। একজন লোক লাঠি নিয়ে রাফির দিকে এগোতেই রাফি সজোরে তার চোয়ালে একটা ঘুষি বসিয়ে দিল। লোকটা দাঁত ভেঙে ছিটকে পড়ল দূরে। রাফি এবার তার যুদ্ধ কৌশলের দক্ষতা ব্যবহার করতে শুরু করলো। তার নড়াচড়া এত দ্রুত যে সাধারণ চোখে ধরা পড়া কঠিন। তোদের মতো 10 জন আসলেও আমাকে ছুতে পারবে না। আমি দেশের শত্রুদের মারার প্রশিক্ষণ নিয়েছি। তোদের মতো জঞ্জাল পরিষ্কার করা আমার বাম হাতের কাজ। এত বড় কথা, ধর ওরে সবাই। রাফি একজনের হাত মুচড়ে তার লাঠিটা কেড়ে নিল এবং নিমেষের মধ্যে বাকি তিনজনকে মেঝেতে শুইয়ে দিল। মিরাজ কোণঠাসা হয়ে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে। রাফি মিরাজের ফোনটা তুলে জালালকে কল দিল। মিরাজ, কাজ শেষ? আরামজাদার হাত পা ভেঙে দিয়েছিস? জালাল, তোর পোষা কুকুরগুলো এখন আমার পায়ের নিচে শুয়ে আছে। টাকা তুই পাবি, কিন্তু আমার বোন নাবিলার ছায়া যদি তোরা মারাস, তাহলে তোর পুরো চক্র আমি একা হাতে ঘুরিয়ে দেব। রাফি, তুই আগুনের সাথে খেলছিস। 15 লাখ টাকা ফেরত না পেলে আমি তোকে সামরিক আদালতে পাঠাবো। সামরিক আদালতের ভয় অন্যকে দেখাস, আমি মরণের ভয় পাই না। শুক্রবার সকালে তুই তোর টাকা পেয়ে যাবি। এখন আমার সামনে থেকে তোর এই আবর্জনাগুলো সরিয়ে নিয়ে যা। রাফি ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে গুদাম থেকে বের হয়ে এলো। বৃষ্টির ঝাপটা তার মুখে লাগতেই সে একটু স্থির হলো। তাকে টাকাটা জোগাড় করতেই হবে, যে কোনো মূল্যে। পরদিন সকালে ঢাকার সেনানিবাসের শান্ত পরিবেশে পাখির কলকাকলি শোনা যাচ্ছে। রাফি পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। তার চোখে ক্লান্তি নেই, আছে শুধু সংকল্প। সে জানে তার সামনের দিনগুলো অনেক কঠিন। ব্রিফিং রুমে এসি ঠান্ডা বাতাস বইছে। দেয়ালে বড় ম্যাপের ওপর লেজার পয়েন্টার দিয়ে নির্দেশ করছেন মেজর সাফায়েত। সাফায়েত লোকটা রাফির চেয়ে কয়েক বছর সিনিয়র, কিন্তু তার চালচলন এবং চোখের চাহনি সবসময় রাফির কাছে রহস্যময় মনে হয়। রাফি, পার্বত চট্টগ্রামে নতুন একটা বিদ্রোহী গোষ্ঠী দেখা দিয়েছে। আমাদের কাছে তথ্য আছে যে ওরা বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে। স্যার, ওদের অবস্থান কি আমরা চিহ্নিত করতে পেরেছি? আমাদের কাছে কি ড্রোন সহায়তা থাকবে? ড্রোন সহায়তা থাকবে, তবে এই অভিযানের নেতৃত্ব তোমার হাতে। আমি চাই তুমি সামনে থেকে নেতৃত্ব দাও। স্যার, এই অভিযানে দলের ভেতরের কেউ কি আমাদের নড়াচড়া নজরদারি করার সম্ভাবনা আছে? আমার মনে হচ্ছে আমাদের তথ্য প্রকাশ হয়ে যাচ্ছে। সাফায়েতের চোখে এক মুহূর্তের জন্য বিচলতা দেখা দিল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। সে জানালার দিকে তাকিয়ে একটা সিগারেট ধরালো। তুমি কি আমাদের উৎসের উপর সন্দেহ করছো রাফি, নাকি নিজের দলের উপর ভরসা নেই? আমি শুধু যুক্তি নিয়ে কথা বলছি স্যার। গত 3 মাসে আমাদের দুটো অভিযান ব্যর্থ হয়েছে শুধুমাত্র সঠিক সময়ে সহায়তা না পাওয়ার কারণে। সেনাবাহিনীতে যুক্তির চেয়ে আদেশের গুরুত্ব বেশি। পশু ভরে তোমরা রওনা হচ্ছ, তোমার পরিবারের সাথে কথা বলে নিও। আমার পরিবারে শুধু বোনটা আছে স্যার। ওর অস্ত্র বাজারের জন্য আমার কিছু ছুটির দরকার ছিল। অভিযান সফল করে ফেরো, তখন লম্বা ছুটি দিব। এখন যাও, দলের সাথে প্রস্তুতি নাও। রাফি অভিবাদন দিয়ে বের হয়ে এলো। সে জানে সাফায়েত তাকে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অভিযানে পাঠাচ্ছে, যাতে সে সেনানিবাস থেকে দূরে থাকে। রাফি মনে মনে ভাবল, এই অভিযানের আড়ালে সাফায়েতের কোনো ব্যক্তিগত লাভ লুকিয়ে নেই তো। রাত 9টার দিকে গুলশানের এক অভিজাত ক্যাফেতে যারা মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে। স্থানটি ধোঁয়ায় আচ্ছন্ন, আর মানুষের উচ্চস্বরে কথা বলার শব্দে গানের সুর ঠিকমতো শোনা যাচ্ছে না। যারা আজ অনেক কষ্টে নিজেকে শান্ত রেখেছে, কিন্তু তার মনের ভেতরে তুফান বইছে। রাফি তার 2 বন্ধু সাজিদ আর হিমেলকে নিয়ে ক্যাফের এক কোনায় বসে আছে। সাজিদ আর হিমেল দুজনেই সেনা কর্মকর্তা, তবে সাজিদ একটু বেশি চঞ্চল আর আড্ডাবাজ। আরে রাফি, একটু শান্ত হ ভাই। সামনের মাসেই তো পাহাড়ে যাচ্ছিস, ওখানে তো আর এই সুন্দর মেয়েদের গান শুনতে পারবি না। মেয়েটা ভালোই গাইছে সাজিদ, কিন্তু ওর চেহারায় কেমন জানি একটা বিরক্ত লেগে আছে। বিরক্তি থাকবে না কেন? ওই জায়গায় যারা আসে তারা তো গান শোনে না, আসে নিজেকে জাহির করতে। এই যারা মেয়েটাকে অনেক দিন ধরেই লড়াই করছে শুনেছি,
গান শেষ করে যারা মঞ্চ থেকে নামলো। সে যখন টেবিলগুলোর মাঝ দিয়ে প্রসাধন কক্ষের দিকে যাচ্ছিল তখন সাজিদ হুট করে তার পায়ের সামনে নিজের পা বাড়িয়ে দিল। যারা সামলাতে না পেরে সাজিদের ওপর পড়ে গেল। আরে আরে ম্যাডাম, কি মাতাল হয়ে গেলেন নাকি? একটু দেখে চলবেন তো। আপনি ইচ্ছে করে পা বাড়িয়েছিলেন। আপনার কি সাধারণ জ্ঞান বলতে কিছু নেই? কমন সেন্স তো আপনার থাকার কথা। আমরা দেশের জন্য জান দিচ্ছি, আর আপনি এখানে গিটার বাজিয়ে আমাদের অপমান করছেন। জীবন দিচ্ছেন? জীবন দিচ্ছেন তো সীমান্তে গিয়ে দিন। এখানে এসে মেয়েদের ওপর মস্তানি করার মানায় কি? আপনারা সেনা সদস্যরা কি নিজেদের দেশের মালিক মনে করেন? মিস যারা, আপনি একটু বেশি বলে ফেলছেন না? ও শুধু একটা কৌতুক করছিল। কৌতুক? কাউকে কি ফেলে দেওয়াটা কৌতুক? আপনারা তো সবসময় পোশাকের আড়ালে নিজেদের অসভ্যতা ঢেকে রাখেন। আমরা আপনাদের শান্তি রক্ষা করি বলেই আপনারা এখানে দাঁড়িয়ে এই বড় বড় কথা বলতে পারছেন। আপনি কি জানেন আমরা কত রাত না ঘুমিয়ে কাটাই? কে বলেছে আপনাদের রাত জাগতে? আপনারা তো এই ব্যবস্থার দাস। শান্তি রক্ষার নামে আপনারা ভিত্তি ছড়ান। আপনার এই উদারপন্থী চিন্তাধারা আমাদের সীমান্তের 1 ইঞ্চি জমিও রক্ষা করতে পারবে না। আপনার কাছে দেশপ্রেম মানে হয়তো শুধু গান গাওয়া, কিন্তু আমাদের কাছে এটা রক্তের হিসাব। রক্তের হিসাব তো আপনারা করবেনই, কারণ আপনাদের মগজ তো ওই বন্দুকের নল পর্যন্ত সীমাবদ্ধ। মানুষের মর্যাদা দিতে শিখুন আগে। যারা রাগে গজগজ করতে করতে ক্যাফে থেকে বের হয়ে গেল। রাফি দেখলো যারা তার ইনসুলিনের পেনটা ভুলে টেবিলের ওপর ফেলে গেছে। রাফি পেনটা হাতে নিয়ে একবার সেটির দিকে তাকালো। দেখলি রাফি, এই মেয়েদের মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। ওর মাথায় গোবর আছে কি নেই জানি না সাজিদ, তবে ওর ইনসুলিনটা ছাড়াও বেশিক্ষণ সুস্থ থাকতে পারবে না। তুই কি এখন ওর পিছে পিছে যাবি নাকি? না, এখন যাব না, তবে এই মেয়েটার সাথে আমার মনে হয় আবার দেখা হবে। রাফি পকেটে ইনসুলিনের পেনটা রেখে দিল। রাতের ঢাকা তখন নিস্তব্ধ হতে শুরু করেছে, কিন্তু এই দুই ভিন্ন মেরুর মানুষের মনে একে অপরের প্রতি এক তীব্র ঘৃণা আর কৌতূহল জন্ম নিয়েছে। তারা কেউই জানতো না এই ঘৃণাই একদিন তাদের একে অপরের সবচেয়ে বড় আশ্রয়ে পরিণত করবে। এই মেয়েটা কি সত্যি আমাকে ঘৃণা করে, নাকি সে আসলে এই সমাজের ওপর বীতশ্রদ্ধ? কিন্তু সে তো জানে না যে তাকে রক্ষা করার দায়িত্ব আমার ওপর। অন্যদিকে যারা ফুটপাতে হাঁটছে আর চোখের জল মুছে ভাবছে, ইনসুলিন ছাড়া আমি হয়তো আজকের রাতটাও পার করতে পারবো না। বাইরের ভ্যাপসা গরম আর ধুলোবালি তার বুকটাকে আরো ভারী করে দিল। সে কয়েক পা হাঁটতে অনুভব করলো তার শরীরটা অস্বাভাবিক কাঁপছে এবং চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। উফ, মাথাটা এমন ঘুরছে কেন? ব্যাগটা কোথায়? যারা টলতে টলতে একটা ল্যাম্পপোস্ট ধরার চেষ্টা করলো, কিন্তু তার হাত সেখানে পৌঁছানোর আগেই তার শরীরটা নিস্তেজ হয়ে মাটির দিকে হেলে পড়ল। ঠিক সেই মুহূর্তে ক্যাফে থেকে বেরিয়ে আসা রাফি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। মিস যারা, কি হয়েছে আপনার? শুনতে পাচ্ছেন? যারার কোনো উত্তর নেই। তার ঠোঁট দুটো নীল হয়ে গেছে আর কপালে বরফ শীতল ঘাম। রাফি কোনো চিন্তা না করে তাকে পাজা কোলা করে তুলে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। হিমেল, তুই ড্রাইভ কর, জলদি কাছে পিঠের কোনো হাসপাতালে চল। কিরে, এই মেয়েটার তো অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। চিনিস ওকে? চেনার দরকার নেই, আগে ওর জান বাঁচাতে হবে। গতি বাড়া। গাড়িটা জ্যাম ঠেলে বনানীর একটা বেসরকারি ক্লিনিকের সামনে এসে থামলো। রাফি জারাকে নিয়ে ভেতরে ঢুকলো এবং জরুরি বিভাগের ডাক্তারদের ডাকলো। রোগী কি আগে থেকে কোনো অসুখ আছে? আমি জানি না ডাক্তার, তবে ওর ব্যাগে আমি এই ইনসুলিন পেনটা পেয়েছি। ওই টাইপ ডায়াবেটিস, হাইপ্রোগ্লাইসেমিয়া হয়েছে, সুগার লেভেলে মারাত্মক ড্রপ করেছে। আমাদের তখনই গ্লুকোজ পুশ করতে হবে। ঘণ্টাখানেক পর যারা যখন চোখ মেললো সে দেখলো সাদা একটা কেবিনে সে শুয়ে আছে আর হাতে স্যালাইন চলছে। জানালার পাশে রাফি হাত আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে। আমি এখানে কেন? আপনি এখানে কি করছেন? আপনি মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি না থাকলে হয়তো কাল সকালে আপনাকে মর্গে পাওয়া যেত। আমার ব্যাগ কোথায়? আমার ইনসুলিন?
ব্যাগ পাশেই আছে, তবে আপনার ডাক্তার আমার সাথে কিছু কথা বলেছেন। কি কথা? উনি আপনাকে বলার সাহস পেলেন কি করে? আপনার বিলটা আমি দিয়েছি যারা, আর ডাক্তার বলেন আপনার অবস্থা খুব একটা ভালো না। নিয়মিত চিকিৎসা আর পথ্য ছাড়া আপনি বেশি দিন টিকবেন না। আমি জানি আমার কি করতে হবে। আপনার দয়া আমার চাই না। যারা স্যালাইনের সুইটা খুলে ফেলার চেষ্টা করতে রাফি এগিয়ে এসে তার হাতটা শক্ত করে ধরল। রাফির চোখের চাহনিতে এমন কিছু ছিল যে যারা স্থির হয়ে গেল। জেদ করবেন না, আপনার হাতে টাকা নেই, এটা আমি আপনার ব্যাগের শূন্যতা দেখেই বুঝেছি। টাকা নেই বলে কি আমার আত্মসম্মানও নেই? আত্মসম্মান দিয়ে ইনসুলিন কেনা যায় না যারা। আমার একটা প্রস্তাব আছে, শুনবেন? আপনার সাথে আমার কিসের কথা? আমরা সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। তাতে কি, আমাদের দুজনেরই এখন একে অপরকে প্রয়োজন। মানে কি? আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। রাফি কেবিনের দরজাটা আটকে দিল এবং জারার বিছানার পাশের চেয়ারে বসলো। বাইরে রাতের নিস্তব্ধতা বাড়ছে আর রুমের ভেতরে এক অদ্ভুত মানসিক চাপ কাজ করছে। আমার 15 লাখ টাকা দরকার, খুব জরুরি। তো আমি কি আপনাকে টাকা দেব? আমার নিজেরই নুন আনতে পান্তা ফুরায়। আমি জানি, কিন্তু আমি যদি বিয়ে করি সামরিক আবাসন তহবিল থেকে আমি 5 লাখ টাকা এককালীন পাবো। আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা আমাকে কেন বলছেন? আমি আপনাকে বিয়ে করতে চাই, তবে এটা সত্যিকারের বিয়ে হবে না, স্রেফ কাগজে কলমে একটা চুক্তি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনাকে বিয়ে করব? শুনে নিন আগে, আপনি যদি আমার স্ত্রী হন তবে সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে আপনি CMH এ সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আপনার ইনসুলিন, আপনার হাসপাতালের বিল সব সরকার দেবে। এটা একটা জঘন্য বুদ্ধি। আপনি জালিয়াতি করতে চাইছেন? এটা জালিয়াতি নয়, এটা বেঁচে থাকার লড়াই। আমার টাকা দরকার আমার বোনের জন্য, আর আপনার ইনসুলিন দরকার বেঁচে থাকার জন্য। আমি কোনো সেনার সাথে ঘর করতে পারবো না। আপনাদের জীবনযাত্রা আমার সহ্য হয় না। ঘর করতে কে বলেছে? আমরা আলাদা থাকব, শুধু অডিট আসলে আমাদের একসাথে থাকতে হবে। বাকি সময় আপনি আপনার মতো, আমি আমার মতো। যদি কেউ জেনে যায়, আপনার চাকরি যাবে আর আমারও মান সম্মান সব শেষ হবে। কেউ জানবে না। আমরা খুব গোপনে কাজী অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ভাবুন যারা, আপনার মাকেও আর চিন্তা করতে হবে না। যারা চুপ হয়ে গেল, সে ভাবছে তার মায়ের কথা, যার চোখে সে প্রতিদিন নিজের জন্য চিন্তা দেখে। যারা জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে আপনি আমার উপর কোনো দাবি খাটাবেন না? আমার অভিধানে জোর জবরদস্তি বলে কিছু নেই। আমি শুধু আমার বোনকে বাঁচাতে চাই। ঠিক আছে, তবে মনে রাখবেন এটা শুধুই একটা ব্যবসা। সহমত। কাল সকালে আমি আপনাকে নিতে আসব, তৈরি থাকবেন। পরদিন সকালে মিরপুরের এক নির্জন কাজী অফিসে যারা আর রাফি মুখোমুখি দাঁড়ালো। যারার পরনে একটা সাধারণ সুতির শাড়ি আর রাফি পরেছে নীল রঙের একটা শার্ট। কাজী সাহেব তাদের দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছেন। আপনাদের সাথে কোনো সাক্ষী নেই কেন? আমার 2 বন্ধু রাস্তায় আছে, জ্যামে আটকেছে। আপনি কাজ শুরু করুন, ওরা এসে যাবে। দেনমোহর কত লিখছেন? 5 লাখ টাকা বর নিজেই বলেছে। 5 লাখ? এত টাকা কেন? চুক্তিতে যা আছে তার চেয়ে কম দিলে অডিটে সমস্যা হতে পারে। সই করুন। যারা কাঁপা কাঁপা হাতে কাবিননামায় সই করলো। রাফিও খুব শান্তভাবে তার স্বাক্ষর বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে তারা আইনত স্বামী স্ত্রী হয়ে গেল, যদিও তাদের মনে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। অভিনন্দন মিস যারা, থুরি মিসেস রাফি। ব্যঙ্গ করবেন না, আমার খুব অস্বস্তি হচ্ছে। এখন থেকে আমাদের একসাথেই থাকতে হবে, অন্তত অডিট শেষ হওয়া পর্যন্ত। কি? আপনি আমার ফ্ল্যাটে থাকবেন? উপায় নেই। গোয়েন্দা সংস্থা থেকে যদি যাচাই করতে আসে আর আমাদের আলাদা পায়, তবে সাথে সাথে গ্রেপ্তার হতে হবে। আমার মা কি বলবে? আমি ওনাকে কি বোঝাবো? আমি ওনাকে সামলে নেব। শুধু বলবেন আমরা অনেকদিন ধরে একে অপরকে পছন্দ করতাম। রাফি তার ট্রাঙ্ক আর কিছু ব্যাগ নিয়ে জারার সেই ছোট মোহাম্মদপুরের ফ্ল্যাটে এসে উঠল। জারার মা ফরিদা বেগম প্রথমে অবাক হলেও রাফির মার্জিত ব্যবহার দেখে কিছুটা শান্ত হলেন।
যারা রাফিকে তার ছোট রুমটা দেখিয়ে দিল। এই রুমে একটাই খাট, আপনি মেঝেতে শোবেন নাকি আমি? আমি সেনা সদস্য, যারা মেঝেতে শোয়া আমার অভ্যেস আছে। আপনি খাটে ঘুমান। আপনার এই সামরিক নিয়ম কানুন আমার সামনে দেখাবেন না। এটা নিয়ম নয়, এটা সৌজন্য। আপনার আলোটা নিভিয়ে দিন, আমার ঘুম আসছে। আমি গান লিখছি, আলো নিভবে না। রাফি কিছু না বলে তার চাদরটা মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ল। যারা টেবিল ল্যাম্প জ্বালিয়ে তার ডায়েরিতে সুরো কথা লিখতে লাগলো। রুমের ভেতর একটা অদ্ভুত নীরবতা, শুধু যারার কলম চলার শব্দ আর রাফির ধীর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আপনি কি সব সময় এত রাত জাগেন? হ্যাঁ, শিল্পীরা আপনাদের মতো রাত 10টায় ঘুমিয়ে যায় না। রাত জাগা আপনার সুগারের জন্য ভালো না, শুয়ে পড়ুন। একদম আমার ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না, ঘুমান। রাত 2:30। যারা হঠাৎ খেয়াল করলো রাফি ঘুমিয়ে পড়েছে। সে আলতো করে টেবিল থেকে উঠে রাফির দিকে তাকালো। চাঁদের আলো জানালার পর্দা ছিঁড়ে রাফির সুঠাম শরীরের ওপর পড়েছে। রাফির শান্ত চেহারা দেখে যারার মনে হলো এই মানুষটা যতটা কঠোর দেখায় ভেতরে হয়তো ততটা নয়। কি এক বিপদে পড়লাম, কার সাথে জীবনটা জড়ালাম। যারা বিছানায় শুতে গিয়ে দেখলো রাফি হঠাৎ পাশ ফিরল। তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। অন্ধকারে দুজনের চোখাচোখি হলো। যারা থমকে গেল। রাফিও তার গভীর কালো চোখ দিয়ে যারার অবিন্যস্ত চুলের দিকে তাকিয়ে রইল। আপনার ডায়েরিটা খোলা পড়ে আছে, বাতাস আসছে জানলা দিয়ে। ওহ, আমি আমি বন্ধ করছি। যারা বলুন। চুক্তিটা যেন ভেঙে না যায়। আমি সত্যি আমার বোনকে হারাতে পারবো না। আমিও মরতে চাই না রাফি, অন্তত এখন না। যারা আলোটা নিভিয়ে দিল। অন্ধকারে দুজনের নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশছে। কেউ কাউকে পছন্দ করে না, অথচ এক অদেখা টান তাদের দুজনকে এক অদ্ভুত মায়ার জালে জড়িয়ে ফেলছে। এই অস্বস্তিকর রাতের পর থেকে তাদের জীবনটা যে আর আগের মতো থাকবে না তা তারা দুজনেই বুঝতে পারছিল। সকাল হলো। রাফির ফজরের আজানের সাথে সাথে উঠে নামাজ পড়ার শব্দে। যারা বিরক্ত হয়ে বালিশ দিয়ে কান ঢেকে রাখলো, কিন্তু তার অবচেতন মন বলছিল এই মানুষটার নিয়ম মাফিক জীবন হয়তো আমার এই এলোমেলো জীবনটাকে কোনো একদিন গুছিয়ে দেবে। যারা চোখ খুলে দেখলো রাফির জায়নামাজ গুছিয়ে তার জন্য এক গ্লাস লেবুর জল নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ সকাল, এটা খেয়ে নিন, শরীরের বিষাক্ত পদার্থ দূর হবে। আপনি কি আমার ব্যক্তিগত সহকারী হওয়ার দায়িত্ব নিয়েছেন? না, আমি আপনার স্বামীর অভিনয় করছি। সামনেই অডিট দল আসবে, অনুশীলন শুরু করা দরকার। অডিট দল কি শোবার ঘরে এসে পরীক্ষা করবে আমি সকালে লেবুর জল খাই কিনা? তারা খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। ধরুন জিজ্ঞেস করলো আপনার স্বামীর প্রিয় শখ কি। আমি বলবো মানুষের কষ্ট দেওয়ার আর সাত সকালে ঘুম থেকে জাগিয়ে দেওয়া। ভুল। আমার প্রিয় শখ হলো রাইফেল পরিষ্কার করা আর ডায়েরি পড়া। আচ্ছা, আমি যদি বলি আপনার প্রিয় খাবার কি? সহজ তো, ফুচকা আর চকলেট আইসক্রিম। আবার ভুল। আপনার প্রিয় খাবার হলো আপনার মায়ের হাতের ইলিশ মাছ আর কাঁচা মরিচ দিয়ে মাখানো মুড়ি। আমি কাল রাতে আপনার ডায়েরির শেষ পাতাটা ভুল করে দেখে ফেলেছিলাম। কি, আপনি আমার ব্যক্তিগত ডায়েরি পড়েছেন? আপনার সাহস তো কম নয়। ওটা টেবিলের ওপর খোলা পড়েছিল আর আমি স্রেফ তথ্য সংগ্রহ করেছিলাম। স্বামী হিসেবে এগুলো জানা আমার দায়িত্ব। খবরদার আমার জিনিসে হাত দেবেন না। আচ্ছা, এবার আমি ধরি, আমার জন্ম তারিখ কত? 14ই ফেব্রুয়ারি। খুব সাধারণ একটা দিন। সাধারণ মানে কি? ওই দিন ভালোবাসা দিবস। আমার কাছে ওটা স্রেফ একটা ক্যালেন্ডারের তারিখ। এখন গ্লাসটা শেষ করুন, আপনার সুগার পরীক্ষা করতে হবে। আপনি কি সবসময় এরকম যন্ত্রের মতো কথা বলেন? একটু হাসতে পারেন না? হাসলে কি অডিট দল বেশি নম্বর দেবে? অডিট দল যাক চলুই, মানুষ হিসেবে তো হাসতে পারেন। দেখি একটু হাসুন তো। চেষ্টা করছি। ওরে বাবা, হাসতে বলেছি, কামড় দিতে বলিনি। আপনাকে হাসলে একদম রাগী বিড়ালের মতো লাগে। রাগী বিড়াল? আমি একজন প্যারা কমান্ডো কর্মকর্তা। কামান্ডো হলে কি হয়েছে? আমার বাড়িতে আপনি এখন স্রেফ একজন ভাড়াটে স্বামী। আচ্ছা, আমাদের একটা প্রিয় ডাকনাম থাকা দরকার। ডাকনামের কি দরকার? রাফি আর যারা তো ঠিকই আছে। উফ,
দম্পতিরা কি একে অপরকে নাম ধরে রাখে? আমি আপনাকে জান বলে ডাকবো। খবরদার, ওইসব সস্তা শব্দ আমার সামনে উচ্চারণ করবেন না। আমার গায়ে অ্যালার্জি হয়। তাহলে কি বলে ডাকবো? ওগো, প্রাণনাথ, নাকি হে মোর সেনাপতি? যারা, আপনি বেশি নাটক করছেন। নাটকই তো করছি। আচ্ছা, আমি আপনাকে রাব বলে ডাকবো, ছোট্ট আর মিষ্টি। রাফ মানে খসখসে? আমার গায়ে চামড়া কি আপনার কাছে শিরিষ কাগজের মতো মনে হয়? আরে না, রাফি থেকে রাফ। আর আপনি আমাকে ডাকবেন উম আহ, জারি। জারি মানে জারি গান? আপনি কি সারাদিন গান গাইবেন আমার সামনে? উফ, আপনার সাথে রোমান্টিক হওয়ার আর দেয়ালের সাথে মাথা টোকা একই কথা। একটু কাছে আসুন তো। কেন, আবার ঝগড়া করবেন? আরে আসুন না, অনুশীলন করি। ধরুন, অডিট অফিসার সামনে বসে আছে আর আমাদের হাত ধরে বসে থাকতে হবে। দিন, আপনার হাতটা দিন। রাফি ইতস্তত করে তার শক্ত আর খসখসে হাতটা যারা নরম হাতের ওপর রাখলো। যারা আলতো করে রাফির আঙুলগুলো চেপে ধরলো। এক মুহূর্তের জন্য দুজনের মাঝখানে সেই তিক্ততা যেন উবে গেল। আপনার হাত এত ঠান্ডা কেন? ডায়াবেটিস রোগীদের হাত মাঝে মধ্যে ঠান্ডা থাকে, আপনারটা তো আগুনের মতো গরম। আমি সবসময় ওয়ার্ম আপের মধ্যে থাকি তো, তাই। এখন আমার চোখের দিকে তাকান, একদম গভীরভাবে, যেন মনে হয় আপনি আমাকে ছাড়া আর কিছুই চেনেন না। আমি চেষ্টা করছি, কিন্তু আপনার নাকে একটা কালো তিল আছে, ওটা বারবার আমার মনোযোগ নষ্ট করছে। তিন নিয়ে আপনার সমস্যা কি? এটা তো সৌন্দর্যের চিহ্ন। সৌন্দর্য না কি জানি না, তবে তিলটা একদম নাকের ডগায়, একটু নড়লে মনে হয় পড়ে যাবে। আপনি একটা আস্ত গাধা, রোমান্টিক মুহূর্তের 12টা বাজিয়ে দিলেন। গাধা প্যারা কমান্ডো হতে পারে না যারা। পারে, আপনি তার জলজ্যান্ত প্রমাণ। আচ্ছা শুনুন, যদি কর্মকর্তা জিজ্ঞেস করে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? আমি বলবো, গুলশানের এক ক্যাফেতে, যেখানে একটা মেয়ে ঝগড়া করতে করতে আমার বন্ধুর গায়ে কফি ঢেলে দিয়েছিল। যারা তার দু হাত নাড়িয়ে বাতাসে এক কাল্পনিক ছবি আঁকতে শুরু করলো। তার চোখের মণিগুলো তখন চকচক করছে, যেন সে আসলেই সেই কাল্পনিক বৃষ্টির সন্ধ্যায় ফিরে গেছে। না, ওটা বললে তো আমাদের বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবে। একদম কড়া করে মনে রাখুন, আমাদের অফিসিয়াল ভালোবাসার গল্প বলবেন বৃষ্টির এক ধূসর সন্ধ্যায় ধানমন্ডির লেকের পাড়ে আপনি একটা বড় কালো ছাতা নিয়ে নিঃসঙ্গ দাঁড়িয়েছিলেন, আর আমি তখন বাস থেকে নেমে ভিজে একাকার হয়ে দিক বিদিক না পেয়ে হুট করে আপনার ছাতার নিচে আশ্রয় নিয়েছিলাম। ওই সময় প্রচণ্ড বিজলি চমকাচ্ছিল। আমি ভয়ে আপনার হাতের ওপর নিচের হাতটা রেখেছিলাম। আপনি তখন বিরক্ত হওয়া তো দূরের কথা, উল্টে ছাতাটা আমার দিকে একটু বেশি করে কাত করে ধরছিলেন, যাতে আমার শরীরে এক ফোঁটা পানিও না লাগে। আর ওদিকে আপনার নিজের এক পাশ ভিজে একদম একাকার হয়ে যাচ্ছিল। আমরা প্রায় আধ ঘন্টা ওভাবেই লেকের জলের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শুনছিলাম। কোনো কথা নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। আপনি পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আমার ভেজা চশমাটা আলতো করে মুছে দিয়েছিলেন, আর আমি আপনার সেই শক্ত হাতের অকাল কোমলতা দেখে ঠিক সেই মুহূর্তেই আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আপনার শার্ট থেকে আসা সুগন্ধির গন্ধ আর বৃষ্টির সোদা গন্ধ মিলেমিশে আমার মাথা ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল পুরো ঢাকা শহর থেমে গেছে শুধু আমাদের দুজনকে জায়গা করে দেওয়ার জন্য। একদম এইভাবে চোখ বন্ধ করে অনুভূতি দিয়ে কথাগুলো বলবেন, বুঝলেন? যেন কর্মকর্তা শুনলেই তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় আর চোখে পানি চলে আসে। বাপরে, আপনি তো আজ তো একটা রোমান্টিক উপন্যাসের লেখক হওয়ার যোগ্য। উপন্যাস না, এটাকে বলে টিকিয়া থাকার পাণ্ডুলিপি। আপনি কি পারবেন এতগুলো কথা মনে রাখতে? রুমাল দিয়ে চশমা মোছাটা কি খুব জরুরি? আমার তো মনে হয় আমি ওটা করতে গেলে আপনার চশমার কাঁচই ভেঙে ফেলবো। উফ, আপনি কিচ্ছু বোঝেন না। এই ছোট ছোট বিষয়গুলো তো একটা সম্পর্ককে বাস্তব করে তোলে।
আচ্ছা, হাত ধরার বিষয়টা না হয় মেনে নিলাম, কিন্তু ওই যে বললেন পৃথিবীর সব সেনা আপনার মতো হলে যুদ্ধে রক্ত ঝরতো না, এই সংলাপটা একটু বেশি হয়ে গেল না? এতটুকুও না। কর্মকর্তারা একটু প্রশংসা শুনতে ভালোবাসে। তারা ভাববে আমি আপনার বীরত্বের পাশাপাশি আপনার মনের সৌন্দর্যতাকেও ভালোবাসি। আমার মনেও যে সৌন্দর্য আছে সেটা আমি নিজেই জানতাম না। আপনাকে ধন্যবাদ এটা আবিষ্কার করার জন্য। ব্যঙ্গ করবেন না রাগ। আপনাকে এখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে এই গল্পটা অনুশীলন করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেম নিবেদন করব? হ্যাঁ, আর কল্পনা করবেন আয়নায় আমি দাঁড়িয়ে আছি। কল্পনাটা বেশ কঠিন হবে, কারণ আয়নায় তো আমি নিজেকেই দেখব। আপনার অগোছালো চুল আর রাগী মুখ তো আর দেখা যাবে না। বেয়াদব, আমার চুল একদম ঠিক আছে আর আমি মোটেও রাগী নই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মুখস্থ করছি। ছাতা, বৃষ্টি, রুমাল, চশমা, আর কি যেন ছিল? আর ছিল আপনার ওই সুগন্ধির গন্ধ, ওটা বলতে ভুলবেন না, ওটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো সুগন্ধি মাখি না, আমি আফটার শেভ মাখি। কর্মকর্তাকে বলবেন ওটা ইতালিয়ান কোনো দামি ব্র্যান্ড ছিল। মিথ্যে বলেও একটু মন বজায় রেখে বলবেন। আপনার এই মিথ্যাচারের দুনিয়ায় আমাকেও টেনে নিলেন যারা। আমার প্রশিক্ষণে তো সত্য বলার শিক্ষা দেওয়া ছিল। প্রশিক্ষণে কি না খেয়ে মরার শিক্ষা দিয়েছিল? দেয়নি তো? তাহলে এখন চুপচাপ স্ক্রিপ্ট অনুসরণ করুন। রাফি একটা লম্বা শ্বাস ফেলে নাস্তার প্লেটগুলো গুছিয়ে নিল। যারা তখনও বিছানায় বসে তার কাল্পনিক গল্পের বাকি অংশগুলো মনে মনে সাজাচ্ছে। দুজনের মধ্যকার এই খুনসুটি আর কাল্পনিক প্রেমের গল্পগুলো যেন ধীরে ধীরে এক অদ্ভুত বাস্তবতার জন্ম দিচ্ছিল, যা হয়তো তাদের চুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী কিছু হতে চলেছে। রাফি দরজার কাছে গিয়ে একবার থামলো, তারপর জারার দিকে তাকিয়ে হালকা একটু হাসলো। আচ্ছা যারা, ওই বৃষ্টির সন্ধ্যায় যদি আসলেও আমাদের দেখা হতো, আপনি কি আসলেও আমার ছাতার নিচে আসতেন? হয়তো আসতাম, তবে প্রেমে পড়তাম কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। সন্দেহ থাকা ভালো, সত্যটা অনেক সময় সন্দেহের আড়ালেই লুকায়ে থাকে। হ্যাঁ, আরেকটা কথা শোনেন, রাতে যখন ঘুমাবেন একটু কম নাক ডাকবেন। কাল রাতে আমার মনে হচ্ছিল পাশে জেনারেটর চলছে। আচ্ছা ঠিক আছে, আমি জেনারেটর আর আপনি ওই জেনারেটরের তার। সারাক্ষণ প্যাচ লেগে থাকেন। কি? আমি প্যাঁচে লেগে থাকি? হ্যাঁ। আচ্ছা এখন ঝগড়া থামান। আমি নাস্তা বানাচ্ছি, ডিম পোচ খাবেন নাকি অমলেট? আপনি রান্নাও পারেন? সেনাবাহিনীতে আমাদের নিজেদের রান্না নিজেরাই করতে হয়, তবে আমার খাবারে লবণের বদলে নিয়মকানুন বেশি থাকে। বাবা গো, আপনার হাতের খাবার খেয়ে আবার আমার প্যারেড করতে না হয়। যান বানিয়ে আনুন, আমি আসছি। রাফি রান্নাঘরের দিকে পা বাড়ালো, আর যারা বিছানা শুয়ে শুয়ে নিজের হাতের দিকে তাকালো যেখানে একটু আগে রাফির হাত ছিল। তার ঠোঁটের কোনো অজান্তে একটা হাসি ফুটে উঠল। রাফি লোকটা অদ্ভুত, কিন্তু তার এই কঠোরতার মাঝেও কোথাও একটা নির্ভরতা লুকিয়ে আছে, যা যারাকে খুব অল্প সময়ে এক অন্যরকম স্বস্তি দিতে শুরু করেছে। যারা মনে মনে ভাবলো, এই চুক্তিটা কি শুধুই টাকা আর ইনসুলিনের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? রান্নাঘর থেকে ডিম ভাজার সুবাস ভেসে আসছে, আর সেই সাথে রাফির গুনগুন করে কোনো একটা পুরনো দেশাত্মবোধক গানের সুর। যারা বুঝতে পারলো তার এই একঘেয়ে একাকী জীবনে রঙিন কোনো পালক যুক্ত হতে চলেছে। যারা মুচকি হাসলো, তবে সেই হাসিতে ঘৃণা নয়, ছিল এক চিলতে কৌতুক। তাদের এই ছদ্মবেশী কাবিন কোন পরিণতির দিকে এগোচ্ছে তা ভবিতব্যই জানে। এভাবে 7 দিন কেটে যায়। সেই সকালে অডিটের স্ক্রিপ্ট অনুশীলন করার পর থেকে অডিট দলের আসার আগ পর্যন্ত যে 7টি দিন যারা আর রাফি এক ছাদের নিচে কাটিয়েছিল, সেই দিনগুলো যারার একঘেয়ে জীবনে এক অদ্ভুত ছন্দের জন্ম দিয়েছিল। তাদের এই বাধ্য হয়ে নেওয়া সংসারটা মোটেও মসৃণ ছিল না, বরং প্রতিদিন কোনো না কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে অহংকারের সংঘাত হতো। রাফি ছিল পুরোপুরি নিয়মের দাস। সে সকালে উঠে নিজের বিছানা নিখুঁতভাবে গুছিয়ে রাখত, আর যারা তার চাদরটা দলা পাকিয়ে ফেলে রাখত। রাফি যখন খাবার টেবিলে বসে খুব সাবধানে মেপে মেপে নুন দিয়ে ডিম পোচ খেত, যারা তখন সোফায় পা তুলে বসে হেডফোনে পূর্ণ শব্দে গান শুনত, আর চায়ে বিস্কুট চুবিয়ে পুরো মেঝেতে গুঁড়ো ফেলত। রাফি কিছুই বলতো না, শুধু একটা ভেজা কাপড় নিয়ে নিঃশব্দে মেঝেটা মুছে দিত। এই ছোট ছোট যত্নগুলো যারার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ আর ভালো লাগার জন্ম দিত। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল। যারা গরমে আর অন্ধকারে অস্থির হয়ে পড়েছিল।
সে বারান্দায় গিয়ে দেখলো রাফি সেখানে দাঁড়িয়ে একটা পুরনো ডায়নামো রেডিও ঠিক করার চেষ্টা করছে। এই গরমে আপনি রেডিও নিয়ে বসে আছেন? আমার তো দম বন্ধ হয়ে আসছে। অন্ধকারকে ভয় পেলে গরম বেশি লাগে যারা। শান্ত হয়ে বসুন। এই রেডিওটা ঠিক হয়ে গেলে আমরা 90 দশকের গান শুনতে পাবো। আমার 90 দশকের গান শোনার কোনো ইচ্ছে নেই। আমি ভাবছি ফ্রিজের ইনসুলিনগুলো কী হবে? যদি বেশিক্ষণ বিদ্যুৎ না থাকে, ওগুলো তো নষ্ট হয়ে যাবে। আমি ফার্মেসি থেকে একটা আইস বক্স আর কিছু শুষ্ক বরফ এনে রেখেছি। আপনার ইনসুলিন অন্তত 24 ঘন্টা নিরাপদ। আপনি আপনি কখন আনলেন এসব? আমাকে তো বলেননি। আমার কাজ বলা নয়, করা। আপনি বসুন, আমি আপনার জন্য একটা হাত পাখা আনছি। সে রাতে রাফি প্রায় 1 ঘন্টা জারাকে হাত পাখা দিয়ে বাতাস করেছিল, আর যারা অন্ধকারে রাফির সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে একটা অন্যরকম নির্ভরতা খুঁজে পেয়েছিল। এরপর যখন অরির দল সত্যি এলো, তারা দুজনে মিলে এত নিখুঁতভাবে তাদের সেই বৃষ্টির সন্ধ্যার কাল্পনিক প্রেমের গল্পটা শুনিয়েছিল যে কর্মকর্তা মুগ্ধ হয়ে তাদের বৈবাহিক ভাতার সাথে সাথেই অনুমোদন করে দিয়েছিল। কর্মকর্তা চলে যাওয়ার পর তারা দুজনেই প্রথমবার একে অপরের দিকে তাকিয়ে মন খুলে হেসেছিল, যেন তারা খুব বড় কোনো যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু সেই হাসির রেশ কাটতে না কাটতেই রাফির ছুটির মেয়াদ শেষ হয়ে এলো। পার্বত্য চট্টগ্রামে বিশেষ সন্ত্রাস বিরোধী অভিযানের ডাক পড়েছে। রাফি তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ গুছিয়ে যেদিন সকালে বাসা থেকে বের হলো, যারা দরজার কাছে দাঁড়িয়েছিল। ওষুধগুলো ঠিকমতো ব্যাগে নিয়েছেন তো? আর ওই যে গ্যাসের সিরাপটা? সব নিয়েছি যারা। আপনি শুধু আপনার সুগার লেভেলটা নিয়মিত পরীক্ষা করবেন, আর রাতের বেলা দরজা বন্ধ করে তবেই ঘুমাবেন। আমি বাচ্চা নই রাফি, আপনি নিজেই খেয়াল রাখবেন। পাহাড়ের ওই স্যাঁতস্যাঁতে জায়গাগুলো আমার একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না, কিন্তু কাউকে না কাউকে তো যেতে হবে। আসি। রাফি চলে যাওয়ার পর থেকে ফ্ল্যাটটা অদ্ভুত রকমের ফাঁকা লাগতে শুরু করলো জারার কাছে। এদিকে রাফি যখন খাগড়াছড়ির গহীন অরণ্যে জোকের উপদ্রবে দিন কাটাচ্ছে, তখন সেনা তদন্তের ভয়ে নিয়ম করে তাদের ভিডিও কলে কথা বলতে হয়। প্রথম এই কলগুলো ছিল অত্যন্ত যান্ত্রিক, কিন্তু 2 সপ্তাহ পার হতে না হতেই এই 5 মিনিটের আনুষ্ঠানিক কলগুলো কখন যেন ঘন্টার পর ঘন্টা আড্ডায় রূপ নিল। আজ রাত 11টা, যারা ল্যাপটপের সামনে গিটারে সুর তুলছে আর পর্দায় দেখা যাচ্ছে রাফিকে। রাফির গায়ে ছদ্মবেশী টি শার্ট, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি আর চোখে মুখে ক্লান্তির ছাপ। সে পাহাড়ি মাটির তৈরি একটা পরীক্ষার ভেতর হেলান দিয়ে বসে আছে। আপনার চোখের নিচে এত কালি কেন? ওখানে কি আপনারা একদম ঘুমান না? পাহাড়ে ঘুমালে আর ঘুম ভাঙার সুযোগ থাকে না যারা। চারদিকে সতর্ক থাকতে হয়। তবে আপনার গিটারের সুরটা শুনলে মনে হয় একটু বিশ্রাম পাচ্ছি। গান তো আমি এখনো গাইনি, শুধু গিটার সুর মেলাচ্ছিলাম। ওই শব্দটাই আমার কাছে অনেক। এখানে তো শুধু ঝিঝি পোকা আর বুটের শব্দ শুনি সারাদিন। আচ্ছা, আপনি আজ কি খেয়েছেন? ওই একই, মায়ের হাতের আলু ভর্তা আর ডাল। আপনার কি অবস্থা? ওখানে মনে হয় ঘাস পাতা খেয়ে থাকতে হয়। ঘাস পাতা না, তবে টিনজাত খাবার। আজ রাতে অবশ্য একটা বুনো মোরগ ধরেছিলাম আমরা, সেটা ঝলসানো হয়েছে। আমি আপনার জন্য একটু রেখে দিয়েছি। পাগল নাকি? ওটা কি ডাকযোগে পাঠাবেন? না, ওটা আমি নিজেই খেয়ে নিয়েছি। তবে খাওয়ার সময় ভেবেছিলাম আপনি থাকলে হয়তো বলতেন, ইস এত তেল মশলা, আমার কোলেস্ট্রল বেড়ে যাবে। আমি এতটাও খুঁতখুঁতে না। আচ্ছা রাফি, আপনার কি কখনো ভয় করে না? মানে এই যে কোনো সময় একটা গুলি এসে লাগতে পারে। প্রথম করতো, কিন্তু এখন ভয়টা আর মৃত্যুর জন্য না, ভয় হয় অন্য কিছুর জন্য। কিসের জন্য? ভয় হয় যদি মরে যাই, তাহলে বোনটার কি হবে। আর একটা ভয় আছে, যেটা আগে ছিল না। কি সেটা? যদি ফিরে না আসি, তাহলে সামরিক আবাসন তহবিল থেকে আপনি হয়তো 5 লাখ টাকা পেয়ে যাবেন, কিন্তু আমার এই ডায়েরিটা কে পড়বে? আপনি কি আবেগের সুযোগ নিচ্ছেন? আমি আপনার তহবিলের টাকা চাই না। আপনি ফিরে আসবেন, আপনাকে আসতেই হবে। আসবো। চুক্তিটা তো শেষ হয়নি, তাই না? চুক্তি দিয়ে সব হয় না রাফি। আচ্ছা শুনুন, আমি গত কয়েকদিন ধরে আপনার এই একাকিত্ব, এই পাহাড়ি জীবন নিয়ে একটা গান লিখেছি। আমার একাকিত্ব নিয়ে গান? বাহ, আমি কি এতই তারকা হয়ে গেলাম? শুনুন না চুপ করে।
গানের নাম দিয়েছি ফেরার পথে। নামটা সুন্দর, শোনাবেন নাকি? হ্যাঁ, তবে আপনি হাসবেন না কিন্তু। যারা গিটারটা বুকে টেনে নিয়ে চোখ বন্ধ করলো। ল্যাপটপের ওপাশে রাফি একদম স্থির হয়ে গেল। তার হাতের সিগারেটটা নিভে গেছে, সে খেয়ালই করলো না। যারা গাইতে শুরু করলো। গানটা খুব সাধারণ, কিন্তু যারার গলার অদ্ভুত মায়াবী সুরটা রাফির বুকের ভেতর গিয়ে সোজা আঘাত করলো। রাফি নিজের অজান্তে পর্দার কাছে মুখ এগিয়ে আনলো। গান শেষ হওয়ার পর দুজনের মাঝে এক দীর্ঘ নীরবতা। এটা এটা কি আপনি সত্যিই আমার জন্য লিখেছেন? হ্যাঁ, আপনাদের এই ত্যাগটা আমি আগে কখনো বুঝিনি রাফি। আমি সবসময় ভেবেছি আপনারা শুধুই অহংকারী, কিন্তু আপনারা আসলে খুব নিঃসঙ্গ। আপনার গানটা যদি আমি আমার পুরো দলকে শোনাই, ওরা হয়তো কাল সকালে যুদ্ধে যাওয়ার আগে একটু কাঁদবে। কাল সকালে আপনাদের বড় কোনো অভিযান আছে? হ্যাঁ, একটা ঝুঁকিপূর্ণ এলাকা মুক্ত করতে হবে। হয়তো কয়েকদিন যোগাযোগ ব্যবস্থা থাকবে না, কথা হবে না। আপনি সাবধানে থাকবেন রাফি। আমি কিন্তু খুব দুশ্চিন্তায় থাকবো। আমি জানি যারা, আপনিও সাবধানে থাকবেন। আর ওই তাসিন ছেলেটাকে একটু দূরে রাখবেন, ওর চাহনি আমার ভালো লাগে না। তাসিনকে নিয়ে আপনার এত জ্বালা কেন? ও তো আমার ব্র্যান্ডের সদস্য। আমার কোনো জ্বালা নেই, আমি তো শুধু আপনার নিরাপত্তা নিয়ে ভাবছি। আচ্ছা, আমাকে এখন রেডিও পরীক্ষা করতে হবে, রাখছি। রাফি শুনছেন? হ্যাঁ বলুন। অভিযান শেষ করে জলদি ফিরে আসুন। আমি আপনার জন্য মায়ের হাতের আলু ভর্তা আর ডাল বানিয়ে রাখবো। আর ওই কাল্পনিক ছাতাটা? ওটাও থাকবে। আল্লাহ হাফিজ। কলটা কেটে যাওয়ার পর যারা ল্যাপটপের কালো পর্দার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। এই লোকটাকে সে চিনতো না, দেখতেও পারতো না। আর আজ তার জন্য বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা অনুভব করছে। পরবর্তী দুদিন রাফির সাথে কোনো যোগাযোগ নেই। এই সময়টায় যারা তার ব্যান্ড নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটা বিশাল কনসার্টে অংশ নেওয়ার সুযোগ পেল। তাসিন খুব উত্তেজিত ছিল, কিন্তু যারা বারবার ফোন পরীক্ষা করছিল রাফির কোনো বার্তা আছে কিনা দেখার জন্য। মঞ্চে ওঠার পর হাজার হাজার দর্শকের সামনে যারা মাইকটা হাতে নিল। আজকে আমি আপনাদের এমন একটা গান শোনাবো যেটা কোনো প্রেমিকের জন্য না, এটা তাদের জন্য যারা নিজেদের পরিবার ছেড়ে অচেনা পাহাড়ের খোঁজে আমাদের জন্য জেগে থাকে। এই গানটা আমার স্বামীর জন্য, যিনি এখন একটা বিপজ্জনক অভিযানে আছেন। গানের নাম ফেরার পথে। যারা যখন চোখ বন্ধ করে গানটা শুরু করলো, পুরো প্রেক্ষাগৃহ পিনপতন নীরব হয়ে গেল। মঞ্চের পেছনের বড় পর্দায় পাহাড়ের কিছু বিমূর্ত দৃশ্য দেখানো হচ্ছিল। যারার গলার আবেগ আর ব্যথার তীব্রতা এত বেশি ছিল যে অনেকেই চোখ মুছতে শুরু করলো। রাতের মধ্যেই সেই কনসার্টের ভিডিও ক্লিপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। সেনা কর্মকর্তার স্ত্রীর গাওয়া আবেগঘন গান শিরোনামে লক্ষ লক্ষ মানুষ সেটা শেয়ার করলো। যারার ফোন অনবরত বাজতে শুরু করলো বিভিন্ন রেকর্ড সংস্থায় আর টিভি চ্যানেল থেকে। তাসিন পিছনের মঞ্চে এসে যারাকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু যারা একটু পিছিয়ে গেল। যারা, আমরা পেয়েছি, আমাদের ভিডিও ছড়িয়ে পড়েছে। তুমি তো রাতারাতি তারকা হয়ে গেলে। এটা শুধু একটা গান ছিল তাসিন, তারকা হওয়ার জন্য আমি এটা গাইনি। আরে যাই হোক, ওই রাফি নামের লোকটাকে বিয়ে করে অন্তত তোমার গানের বিষয় তো জুটলো। এখন আর ওদের দরকার কি? তাসিন, মুখ সামলে কথা বলো। ও শুধু আমার গানের বিষয় না, সে আমার আইনসম্মত স্বামী। আর ওর সম্পর্কে একটাও বাজে কথা আমি সহ্য করব না। আরে বাবা, শান্ত হও। আমি তো জাস্ট মজা করছিলাম। তুমি তো দেখছি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছো। জারার কোনো উত্তর না দিয়ে রূপসজ্জার কক্ষ থেকে বেরিয়ে গেল। তাসিন পেছন থেকে বাঁকা চোখে জারার দিকে তাকিয়ে রইল। তাসিনের এই চোখের দৃষ্টিতে এমন এক হিংসার ক্ষোভ লুকিয়েছিল যা হয়তো অদূর ভবিষ্যতে বড় কোনো ঝড়ের কারণ হতে যাচ্ছে। রাত ৩টায় জারার ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার, কিন্তু যারা বুঝতে পারছিল ওপাশে কে থাকতে পারে। হ্যালো। গানটা আমি শুনেছি যারা, আমার অধিনায়ক আমাকে ক্লিপটা দেখিয়েছে। আপনি কি ঠিক আছেন? আপনাদের অভিযান কি শেষ? অভিযান শেষ, তবে আমাদের দলের 2জন আহত হয়েছে। আমি ঠিক আছি। শুক্রিয়া। আপনি কি খুব রাগ করেছেন আমি গানটা প্রকাশ্যে গাওয়ার জন্য? রাগ? যারা, আমার পুরো দল গানটা শুনে হাউমাউ করে কেঁদেছে।
আপনি আমাদের ব্যথাটাকে একটা ভাষা দিয়েছেন। আমি আমি আপনার কাছে ঋণী। ঋণ শোধ করতে হবে না, শুধু জলদি ফিরে আসুন। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। আমি আসছি যারা, খুব জলদি আসছি। সেই রাতে যারা প্রথমবারের মতো খুব নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তাদের এই ভুয়া সম্পর্কটা যে কখন হাজার মাইল দূরের পাহাড়ি বাতাস আর শহরের যান্ত্রিকতার মাঝে একটা অদৃশ্য আবেগের সুতোয় বাধা পড়ে গেছে, সেটা তারা নিজেরাও বুঝতে পারল না। খাগড়াছড়ির গহীন অরণ্যে তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। চারদিকে ঘন কুয়াশা আর অদ্ভুত এক নিস্তব্ধতা, যা পাহাড়ে সাধারণত ঝড়ের পূর্বাভাস দেয়। রাফি তার টহল দল নিয়ে খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছে। তারেক, অবস্থান ধরে রাখো। আমার কম্পাস আর জিপিএস সংকেত হঠাৎ অকার্যকর হয়ে গেছে। স্যার, গোয়েন্দার তথ্যচিত্র মান অনুযায়ী তো এখানে কোনো শিবির থাকার কথা না। জায়গাটা বড্ড শান্ত লাগতেছে। এটাই সমস্যা। এত শান্ত পরিবেশ মানেই আমরা কোনো ফাঁদে পা দিয়েছি। সবাইকে পিছু হটতে বলো। রাফির আদেশ শেষ হওয়ার আগেই পাহাড়ের চারপাশের খাদ থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু হলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারেকের বুকের পর পর দুটো গুলি বিদ্ধ হলো এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। তারেক, সবাই প্রতি আক্রমণ করো, পেছনে সরো। কিন্তু পেছনে সরার কোনো উপায় ছিল না। চারদিক থেকে M16 আর AK-47 বুলেট ধেয়ে আসছে। রাফি একটা পাথরের আড়ালে পজিশন নিয়ে পাল্টা ফায়ার শুরু করলো, কিন্তু তার টিমের সদস্যরা একে একে ঢলে পড়ছে। বেস ক্যাম্প, দিস ইজ আলফা 2। উই আর আন্ডার হেভি অ্যাটাক। উই নিউ ইমিডিয়েট ব্যাকআপ। রেডিওতে শুধু স্ট্যাটিক শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। রাফি বুঝতে পারল তাদের ব্যাকআপ ইচ্ছাকৃতভাবে ব্লক করা হয়েছে। ঠিক তখনই একটা বুলেট রাফির ডান পায়ের থাই ভেদ করে বেরিয়ে গেল। সে ব্যথায় নীল হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। শালার ইঁদুর আমাদের বিক্রি করে দিল। রাফি নিজেকে টেনে তোলার চেষ্টা করতে অপর পাশ থেকে ছুটে আসা আরেকটা বুলেট সরাসরি তার বুকের বাঁ পাশে আঘাত করলো। বুলেটের তীব্র ধাক্কায় রাফি পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে খাদের অন্ধকারে গড়িয়ে পড়ে গেল। তার চোখের সামনে ধীরে ধীরে চারপাশের পৃথিবীটা কালো হয়ে এলো। এদিকে ঢাকায় তখন দুপুর 12টা। যারা ল্যাপটপের সামনে বসে একটা নতুন গানের সুর তুলছে, হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মেজর সাফায়েত নামটা দেখে যারার বুকটা অজানা এক আতঙ্কে কেঁপে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম। রাফি কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। যারা, নিজেকে শক্ত করো। রাফির টিম পাহাড়ে ভয়াবহ অ্যাম্বুশনের শিকার হয়েছে। অ্যাম্বুস? রাফি কোথায়? ও ঠিক আছে তো? ওর টিমের সবাই স্পট ডেড। রাফি বুকে আর পায়ে গুলি খেয়েছে। ওকে এয়ারলিফট করে এইমাত্র ঢাকা CMH-এ আনা হয়েছে। কন্ডিশন খুব ক্রিটিক্যাল। যারার কোনো কথা শুনতে পেল না। তার হাত থেকে ফোনটা ফ্লোরে খসে পড়ল। তার মনে হলো পুরো ঘরের দেয়ালগুলো যেন তাকে চেপে ধরছে। সে কোনো মতো ওড়নাটা টেনে নিয়ে পাগলের মতো খালি পায়ে রাস্তার দিকে ছুটে গেল। CMH-এর ICU করিডোরে যারা যখন পৌঁছালো, তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। কাঁচের ওপাশে রাফি শুয়ে আছে, তার সারা শরীরে নল আর ব্যান্ডেজ। যে মানুষটাকে সে সবসময় পাথরের মতো শক্ত দেখেছে, আজ তাকে এভাবে দেখে যারার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ডাক্তার, ওর কি জ্ঞান ফিরেছে? আমি কি এবার ভেতরে যেতে পারি? আপনাকে শান্ত হতে হবে মিসেস রাফি। ওনার বুক থেকে বুলেট বের করা হয়েছে, তবে পায়ের নার্ভ মারাত্মক ড্যামেজ হয়েছে। উনি হয়তো কি? পরিষ্কার করে বলুন। উনি হয়তো আর কখনো ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবেন না। ওনার ডান পা অবশ হয়ে গেছে। কথাটা শোনার পর যারা কাঁচের জানালার হাত রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। এই প্রথম সে বুঝতে পারল এই ফেক চুক্তির আড়ালে রাফি কখন যেন তার জীবনের সবচেয়ে বড় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রাফি ছাড়া তার এই জীবনটা যে কতটা অর্থহীন, সেটা আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রায় 3 সপ্তাহ পর যারা রাফিকে হাসপাতাল থেকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে। রাফি এখন হুইল চেয়ারে। তার সেই দৌর্দণ্ড প্রতাপশালী কমান্ডো রূপ আর নেই। মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি আর চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। আপনি একটু সোজা হয়ে বসুন, আমি চাকাটা লক করে দিচ্ছি। আমাকে আর কতক্ষণ এভাবে পুতুলের মতো চালাবেন যারা? আমার নিজের এই অক্ষমতা আমার সহ্য হচ্ছে না। অক্ষমতা কিসের? ডাক্তার তো বলেছে ফিজিওথেরাপি দিলে আস্তে আস্তে নার্ভ সচল হবে। আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য? আমার ক্যারিয়ার শেষ। একটা পঙ্গু মানুষকে আর্মিতে কেউ রাখবে না।
আমি এখন জাস্ট একটা বোঝা। খবরদার, নিজেকে বোঝা বলবেন না। আপনি আমার স্বামী, আর আপনার দেখাশোনা করাটা এখন আমার দায়িত্ব। আমাদের সম্পর্কটা একটা চুক্তি ছিল যারা, আমার এখন আর সেই সামর্থ্য নেই। আপনি চাইলে এই চুক্তি ভেঙে দিয়ে নতুন জীবন শুরু করতে পারেন। যারা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। সে রাফির হুইল চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে রাফির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আপনি কি আমাকে এতটাই স্বার্থপর ভেবেছেন? আপনি যখন আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন তখন তো বলেননি যে আমি একটা বোঝা। আজ আপনি বিপদে পড়েছেন বলে আমি আপনাকে ছেড়ে চলে যাব? কি ভেবেছেন? কিন্তু এই হুইল চেয়ারের জীবনটা আপনার জন্য অভিশাপ হয়ে যাবে যারা। আমার অভিশাপ আমি মাথা পেতে নেব, কিন্তু আপনাকে আমি কোথাও যেতে দেব না। মনে আছে চুক্তির দিন কি বলেছিলাম? আমরা মরতে চাই না, আমরা একসাথে বাঁচতে চাই। রাফি যারার চোখের দিকে তাকে কিছু বলতে চাইলো, কিন্তু তার গলা ধরে এলো। যারা উঠে গিয়ে এক বাটি গরম পানি আর একটা তোয়ালে নিয়ে এলো। শার্টটা খুলুন, আপনার শরীর স্পঞ্জ করে দিতে হবে। আমি নিজেই পারবো যারা, আপনি কষ্ট করবেন না। চুপচাপ আমার কথা শুনবেন। আপনি কামান্ডো হতে পারেন, কিন্তু এই বাড়ির কামান্ডো এখন আমার হাতে। আহ, একটু আস্তে যারা, বাঁ কাঁধের পেশিটা এখনো টান হয়ে আছে। সরি, খুব ব্যথা লাগছে। ব্যথা তো শরীরের চেয়ে মনে বেশি লেগেছে। যখন গুলি খেয়ে পাহাড়ে পড়েছিলাম, জানেন তখন কার কথা মনে পড়েছিল? কার কথা? আপনার কথা। মনে হচ্ছিল যদি মরে যাই তাহলে কে আপনাকে জোর করে লেবুর জল খাওয়াবে, কে আপনার ওই এলোমেলো ডায়াবেটিসের খেয়াল রাখবে। রাফির কথা শুনে যারা চোখের পানি আর বাঁধ মানল না। সে তোয়ালেটা হাত থেকে ফেলে দিয়ে পেছন থেকে রাফির গলা জড়িয়ে ধরে তার পিঠে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। কেন গেলেন আপনি ওই মিশনে? কেন আমাকে একা করে দেওয়ার ভয় দেখালেন? আমার যে আপনাকে ছাড়া আর কেউ নেই রাফি। কাঁদবেন না যারা, প্লিজ। কমান্ডোদের বউদের কাঁদতে নেই। আমি কামান্ডার বউ হতে চাই না, আমি শুধু আপনাকে সুস্থভাবে আমার পাশে চাই। রাফি তার অবশ হাতটা তুলে যারার হাতের ওপর রাখলো। এই প্রথম তাদের মধ্যে কোনো ইগো, কোনো দেয়াল ছিল না, শুধু দুজন ভেঙে পড়া মানুষের একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার তীব্র আকুতি। দিন গড়িয়ে রাত হলো, কয়েক সপ্তাহ এভাবেই কেটে গেল। রাফি নিজের হুইল চেয়ারে বসে যারার ইনসুলিন আর ওষুধের হিসাব রাখত। সেদিন রাত প্রায় 2:30। রাফি ঘুমোতে পারছিল না বলে হুইল চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ বিছানা থেকে একটা গোঙানির শব্দ শুনে রাফি পেছনে ঘুরল। সে দেখলো যারা ঘামে ভিজে একাকার হয়ে গেছে এবং তার শরীরটা বিছানায় কাঁপছে। যারার সুগার লেভেল মারাত্মকভাবে ড্রপ করেছে। সে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। রাফি, আমার আমার হাতটা কাঁপছে। যারা, আমি আসছি যারা। টেবিলের উপর গ্লুকোজ জেল আছে, আমি দিচ্ছি। রাফি দ্রুত হুইল চেয়ার ঘুরিয়ে টেবিলের দিকে যেতে চাইল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে চাকাটা কার্পেটে আটকে গেল। রাফি জোর প্রয়োগ করতে হুইল চেয়ার উল্টে সে মেঝেতে সজোরে আছড়ে পড়ল। উফ আল্লাহ! রাফির ডান পাটা সম্পূর্ণ অবশ, আর আছড়ে পড়ার কারণে তার বুকের পুরনো ক্ষতে তীব্র যন্ত্রণা শুরু হলো। কিন্তু বিছানায় যারার খিঁচুনি বাড়ছে। রাফি বুঝতে পারলো এক মুহূর্ত দেরি হলে যারার ব্রেন ডেথ হয়ে যেতে পারে। যারা, একটু শক্ত হন, আমি আসছি। রাফি তার হাতের কনুই আর সুস্থ পায়ের ওপর ভর দিয়ে ফ্লোর ধরে স্ক্রল করতে শুরু করলো। তার প্রতিটা ইঞ্চিতে শরীর ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছে। কপাল থেকে ঘাম ঝরে ফ্লোরে পড়ছে। সে দাঁতে দাঁত চেপে গ্লুকোজের টিউবটা টেবিল থেকে টেনে নিচে ফেললো। আর একটু যারা, আমি এসে গেছি। রাফি শরীরটাকে হ্যাচড়াতে হ্যাচড়াতে জারের বিছানার পাশে নিয়ে গেল। সে এক হাত দিয়ে বিছানার ফ্রেম ধরে নিজেকে অর্ধেকটা টেনে তুললো এবং গ্লুকোজের টিউবটা জারার মুখে চেপে ধরে পুরো জেলটা তার গলার ভেতর পুশ করে দিল। গিলে ফেলুন যারা, প্লিজ গিলে ফেলুন। যারা কোনো রকমে গ্লুকোজটা গিলে নিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। রাফির আর দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না। সে ধপ করে ফ্লোরে বসে পড়ে দেয়ালে পিঠ ঠেকালো। তার শ্বাস প্রশ্বাস কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। মিনিট 15 পর যারার শরীর শান্ত হলো। সে চোখ মেলে দেখলো রাফি ফ্লোরে পড়ে আছে, তার কপাল বেয়ে রক্ত ঝরছে কার্পেটের ঘষায়। যারা দুর্বল শরীর নিয়ে হুড়মুড় করে বিছানা থেকে নিচে নেমে এলো। রাফি, কি করছেন আপনি? আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি আমি ঠিক আছে যারা। আপনার সুগার লেভেল এখন ঠিক আছে তো? কেন আপনি হুইল চেয়ার থেকে নামতে গেলেন? আমাকে ডাক দিলে তো আমি চেষ্টা করে উঠে বসতাম। আপনি উঠবেন কি করে? আপনার তো সেন্স ছিল না।
আর আমি তো কথা দিয়েছিলাম আপনার ইনসুলিনের সাপ্লাই আমি বন্ধ হতে দেব না। যারা আর নিজেকে ধরে রাখতে পারল না, সে মেঝেতে বসে রাফিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। রাফিও তার দু হাত দিয়ে যারাকে এমনভাবে কাছে টেনে নিল যেন তার জীবনের সমস্ত শান্তি ওই একটি মানুষের ভেতরেই লুকিয়ে আছে। আপনি একটা পাগল রাফি। নিজের জীবনের চেয়ে আমার জীবনের দাম আপনার কাছে বেশি হয়ে গেল। যে জীবনটা আমি আপনাকে দিয়েছি সেটা রক্ষা করাটা আমার শুধু ডিউটি না যারা, এটা আমার অধিকার। আমাদের এই চুক্তির আর কোনো দরকার নেই রাফি। আমি কোনো চুক্তি মানি না। তাহলে কি মানেন? আমি শুধু আপনাকে মানি। আপনি আমার, শুধুই আমার। যারা রাফির ঠোঁটের খুব কাছাকাছি মুখ নিয়ে এলো। রাফি আলতো করে যারা চোখের পানি মুছে দিল। তাদের চোখের ভাষা একাকার হয়ে গেল এবং তারা একে অপরকে গভীরভাবে চুম্বন করলো। এই প্রথম তাদের মাঝে কোনো দ্বিধা, কোনো অভিনয় ছিল না। চুক্তির সেই কাগজের দেয়াল ভেঙে গিয়ে সেখানে সত্যিকারের ভালোবাসার এক মজবুত ইমারত তৈরি হলো। সেই রাতে যারা রাফিকে একা ফ্লোরে ছাড়ল না, সেও রাফির পাশে শুয়ে তার বুকে মাথা রেখে একটা শান্তির ঘুমে তলিয়ে গেল। সেই রাতের পর থেকে যারা আর রাফির জীবনটা যেন এক অন্যরকম মোহনীয় ছন্দে গড়িয়ে চলল। সকালবেলা যারার ঘুম ভাঙত রাফির আনা কফির সুবাসে, আর রাফির দিন কাটত যারার গানের রেওয়াজ শুনে। ফেক ম্যারেজের সেই রুক্ষ আবরণ খসে গিয়ে তাদের এই ছোট ফ্ল্যাটটা একটা সত্যিকারের সংসারে পরিণত হয়েছিল। আজ যারাকে বসুন্ধরায় একটা বড় কর্পোরেট শোতে যেতে হবে। যারা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে আর রাফি হুইল চেয়ারে বসে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছেন? আমি কি কোনো এলিয়েন নাকি? না, ভাবছিলাম যে একটা মানুষ কিভাবে এত অল্প সময়ে আরেকটা মানুষের জীবনের পুরো চিত্রপট পাল্টে দিতে পারে। আপনার কাছে খুব সুন্দর লাগছে যারা। আপনার এই মিষ্টি কথায় কাজ হবে না রাফি। আমি শেষ করেই সোজা ডাক্তার কামালের কাছে যাব। আপনার ওই পাটা একটা হেস্তনেস্ত আজ করেই ছাড়বো। আপনি রেডি থাকবেন, আমি এসে নিয়ে যাব। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই যারা, আমি তো ভালোই আছি। ভালো আছেন মানে? আপনি কি সারা জীবন এই হুইল চেয়ারে বসে কাটাবেন বলে ঠিক করেছেন নাকি? আমি আপনাকে আবার নিজের পায়ে দাঁড়িয়ে ইউনিফর্ম পরতে দেখতে চাই। যদি আমি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে না পারি? তাহলে আমি সারা জীবন আপনার হুইল চেয়ারের চাকা ঠেলবো, কিন্তু চেষ্টা না করে হার মানতে দেব না। আপনি আমার সেই কমান্ডো রাফি, যে খালি হাতে গুন্ডা পিটিয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আপনি জলদি যান, আমি আপনার অপেক্ষায় থাকবো। যারা রাফির কপালে একটা আলতো চুমুকিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। যারা চলে যাওয়ার পর ফ্ল্যাটের ভেতরে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। রাফি হুইল চেয়ারটা ঘুরিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার চেহারার সেই মায়াবী ভাবটা হঠাৎ করেই উধাও হয়ে গেল, আর সেখানে জায়গা নিল এক শীতল কাঠিন্য। হঠাৎ সদর দরজা খোলার শব্দ হলো। রাফি পেছন না ফিরেই বুঝতে পারলো কে এসেছে। কি খবর প্যারা কমান্ডো সাহেব? বউ তো দেখছি আপনাকে বেশ ভালোই সেবা যত্ন করছে। রাফি হুইল চেয়ারটা আস্তে করে ঘোরালো। জালাল তার দুই ক্যাডার নিয়ে ফ্ল্যাটের মাঝখানে দাঁড়িয়ে আছে। জালালের হাতে একটা জ্বলন্ত সিগার। তুই এখানে কিভাবে ঢুকলি জালাল? এটা আর্মি অফিসার্স জোন। আরে ভাই, টাকা থাকলে এই দেশের সব জায়গায় ঢোকা যায়। আর তুমি তো এখন আর ওই দাপটে অফিসার নেই, তুমি তো এখন একটা পঙ্গু লাশ। আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে যা। তোর 15 লাখ টাকা আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। টাকা তো পেয়েছি, কিন্তু আসল খবরটা তো অন্য জায়গায়। তুমি যে ওই গায়িকা মেয়েটাকে বিয়ে করে আর্মি হাউজিং ফান্ডের টাকা মেরেছো, এই খবরটা যদি আমি তোমাদের হেডকোয়ার্টারে ফাঁস করে দিই কেমন হবে? তোর সাহস তো কম নয়। তুই আমাকে ব্ল্যাকমেল করতে এসেছিস? হ্যাঁ, ব্ল্যাকমেলই তো। আরও 20 লাখ টাকা দিবি, নাহলে কাল সকালের মধ্যে তোর আর তোর বোন নামে ফ্লড কেস হবে। আর হ্যাঁ, ওই মেয়েটা কিন্তু দেখতে বেশ মাল আছে। জালালের কথাটা শেষ হবার আগে রাফির চোখের দৃষ্টি ভয়ঙ্কর হয়ে উঠল। জালাল এগিয়ে এসে সজোরে রাফির হুইল চেয়ারে একটা লাথি মারল। রাফি ছিটকে ফ্লোরে পড়ে গেল। কিরে, উঠবি না? তোর কমান্ডোগিরি এখন কই গেল? নাকি আমি তোর বউটাকে তুলে নিয়ে গেলে তারপরে উঠবি? রাফি উপুর হয়ে ফ্লোরে পড়েছিল। হঠাৎ সে তার ডান হাতের ওপর ভর দিয়ে খুব শান্তভাবে মাথাটা তুলল। তার চোখে কোনো ভয়ের লেশমাত্র নেই। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল এবং তারপর যা ঘটল সেটা জালালের কল্পনারও বাইরে ছিল। যে রাফি গত 1 মাস ধরে অবশ ডান পা নিয়ে হুইল চেয়ার ছাড়া নড়তে পারত না, সেই রাফি এক ঝটকায় সম্পূর্ণ সুস্থ মানুষের মতো দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। কি? তুই তুই তো পঙ্গু। পঙ্গু তো আমি তোদের বানিয়ে ছাড়বো।
জালালের 2 ক্যাডার বন্দুক বের করার আগেই রাফি চোখের পলকে সামনের জনের কবজি মুচড়ে বন্দুকটা কেড়ে নিল এবং অন্যজনের হাঁটুতে সজোরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল। নিমেষের মধ্যে সে জালালের কলার চেপে ধরে তাকে দেয়ালের সাথে সজোরে পিন করে ধরল। ছাড়, আমাকে ছাড়, তুই তো গুলি খেয়েছিলি। হ্যাঁ, খেয়েছিলাম, কিন্তু বুলেট আমার নার্ভ ড্যামেজ করেনি। আমি ইচ্ছাকৃতভাবে মেডিকেল রিপোর্ট ম্যানিপুলেট করে পঙ্গু সাজার নাটক করেছি। কেন? তুই এমন কেন করলি? কারণ আমি শুধু প্যারা কমান্ডো নই জালাল, আমি আর্মি ইন্টেলিজেন্স উইংয়ের ডিরেক্ট আন্ডারকভার এজেন্ট। তুই ভেবেছিস আমি তোর কাছে টাকা ধার নিয়ে ফেসেছিলাম? আমি ইচ্ছা করে তোর গ্যাংয়ে ঢুকেছিলাম তোদের পাচারের রুট ট্র্যাক করার জন্য। তোর কোনো প্রমাণ নেই আমার বিরুদ্ধে। আমার আসল মিশন তুই ছিলি না। আমার মিশন ছিল পার্বত্য চট্টগ্রামে আমার টিমের ওপর হামলা করা ইঁদুরটাকে খুঁজে বের করা। আর সেই ইঁদুরটা হলো মেজর সাফায়েত, যে তোর সাথে মিলে অস্ত্র পাচার করে। আমি পঙ্গু সাজার নাটক করেছি যাতে সাফায়েত রিল্যাক্স হয়ে যায় এবং তুই নিজে এখানে এসে আমার কাছে ধরা দিস। সাফায়েত স্যার তোকে ছাড়বে না রাফি, উনি অনেক পাওয়ারফুল। পাওয়ার কার কত সেটা আমি দেখাবো। আমি তো সমস্ত কল রেকর্ড আর ট্রানজেকশন ফাইল হেডকোয়ার্টারে সেন্ড করে দিয়েছি। রাফি জালালের মুখে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। জালাল জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। রাফি লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। ঠিক এই মুহূর্তে ফ্ল্যাটের সদর দরজার কাছে হাত থেকে চাবিটা পড়ে যাওয়ার শব্দ হলো। রাফি চমকে উঠে দরজার দিকে তাকালো। যারা সেখানে দাঁড়িয়ে আছে। সে শো থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল রাফিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে। যারা স্তব্ধ হয়ে রাফিকে দুপায়ে সোজা দাঁড়িয়ে থাকতে দেখলো আর তার সামনে জালালের জ্ঞানহীন দেহ। রাফি, আপনি আপনি দাঁড়িয়ে আছেন? যারা আমি আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কি বোঝাবেন? আপনি গত 1 মাস ধরে আমার সাথে পঙ্গু হওয়ার নাটক করেছেন। আমার ওই কান্নাগুলো, আমার ওই সেবাগুলো সব আপনার কাছে একটা গেম ছিল। না যারা, এটা গেম ছিল না, এটা একটা মিশন ছিল। আমাকে এটা করতে হয়েছে দেশের জন্য। দেশের জন্য? আর আমার জন্য কি করেছেন? আপনি আমাকে একটা মিথ্যের মধ্যে বাঁচতে দিয়েছেন। আপনি তো সুস্থ ছিলেন, তাহলে ওই রাতে কেন হুইল চেয়ার থেকে পড়ে যাওয়ার নাটক করেছিলেন? কেন আমাকে ইমোশনালি ইউজ করলেন? আমি তোমাকে ইউজ করিনি যারা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না রাফি। আপনি একটা মিথ্যুক, একজন ধোঁকাবাজ। যারা পেছন ফিরে চলে যেতে চাইলো, কিন্তু ঠিক তখনই নিচ থেকে হুড়মুড় করে স্পেশাল ফোর্সের বুটের শব্দ শোনা গেল। মেজর সাফায়েত তার টিম নিয়ে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করলেন। সবার হাতে লোডেড রাইফেল। স্ট্যান্ড ডাউন রাফি, হ্যান্ডস ইন দি এয়ার। সাফায়েত, তোমার খেলা শেষ। ইন্টেলিজেন্স তোমার সব কুকর্মের খবর পেয়ে গেছে। ইন্টেলিজেন্ট পর্যন্ত খবরটা পৌঁছানোর জন্য তোমার মতো প্রমাণ রাখবে, তাই না? আর সেই প্রমাণটা তোমার ল্যাপটপ থেকে 8 ঘন্টা আগেই ডিলিট হয়ে গেছে। কি কি বলছো তুমি? আমি বলছি যে তুমি একজন রাষ্ট্রদ্রোহী। তুমি আন্ডারওয়ার্ল্ডের জানানার সাথে মিশে অস্ত্র পাচার করছো, আর এই ফেক মেসেজের আড়ালে আর্মির ফান্ডের টাকা চুরি করছো। আমি তোমাকে অ্যারেস্ট করছি। রাফি বুঝতে পারল যে সাফায়েত তাকে ফাঁদে ফেলেছে। তার সিস্টেম কেউ হ্যাক করে সমস্ত প্রমাণ মুছে দিয়েছে। যারা ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে দাঁড়িয়ে আছে। যারা কোনো কিছুর সাথে জড়িত না, ওকে ছেড়ে দাও সাফায়েত। সেটা কোর্ট মার্শাল ঠিক করবে। ওরে হাত করা পড়াও। দুজন সৈন্য এগিয়ে এসে রাফিকে হাতকড়া পরাতে লাগলো। রাফি কোনো প্রতিরোধ করলো না, সে শুধু জারার দিকে এগিয়ে গেল। সাফায়েত তাকে বাধা দিতে চাইলো, কিন্তু রাফি গলার স্বরে এমন একটা হুঙ্কার দিল যে সাফায়েত পিছিয়ে গেল। রাফি জারাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। আমি যা করেছি দেশের জন্য করেছি, কিন্তু তোমাকে ভালোবাসাটা কোনো নাটক ছিল না যারা। এই এই একটা জায়গায় আমি পুরোপুরি তোমার কাছে হেরে গেছি। আপনি আমাকে ধোঁকা দিয়েছেন রাফি। আমাকে ভুলে যেও না যারা, আমি ফিরে আসব। এই চুক্তির শেষ পাতাটা আমি লিখব। রাফি জারার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার চোখে তখন কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু এক তীব্র প্রতিশোধের আগুন। সাফায়েতের লোকেরা রাফিকে টেনে হিঁচড়ে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে গেল। যারা ফ্ল্যাটের ফ্লোরে বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছে না তার জীবনটা হঠাৎ করে কোন নরকে পরিণত হলো। যে মানুষটাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল, সে তাকে এত বড় ধোঁকা দিল কিভাবে? যারা কাঁদতে কাঁদতে ব্যালকনিতে ছুটে গেল রাফিকে শেষবারের মতো দেখতে।
রাফিকে নিচে দাঁড় করানো স্পেশাল ফোর্সের একটা কালো রঙের এসইউভিতে তোলা হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে আবার। রাফি গাড়িতে ওঠার আগে একবার উপরের ব্যালকনির দিকে তাকালো। রাফিকে গাড়ির পেছনের সিটে বসানোর পর ড্রাইভার সিটে বসা লোকটি আয়নার দিকে তাকিয়ে একটা ক্ষুদ্র হাসি হাসলো। সে হলো জারার ব্যান্ডের গিটারিস্ট তাসিন। তাসিন আয়নায় রাফির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ওয়েলকাম টু হেল ক্যাপ্টেন। অর্থাৎ তাসিন একজন সাধারণ গিটারিস্ট নয়, সে সাফায়েতে নেটওয়ার্কের একজন হাই প্রোফাইল হ্যাকার এবং এই পুরো ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড, যা যারা ঘুণাক্ষরেও জানে না। রাফিকে অ্যারেস্ট করার পর 3 দিন কেটে গেছে। ঢাকা ক্যান্টনমেন্টের একদম ভেতরের দিকে একটি গোপন ডিটেনশন সেল। ঘরটা পুরোপুরি অন্ধকার, শুধু একটা 0 পাওয়ারের বাল্ব জ্বলছে। রাফিকে একটা চেয়ারের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার ঠোঁট ফেটে রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু তার চোখে মুখে কোনো ভয় নেই। সেলের দরজা খুলে ভেতরে ঢুকলো মেজর সাফায়েত। কি রাফি, কেমন লাগছে এই অন্ধকার ঘরটা? 3 দিন ধরে তো এক ফোঁটা পানিও খাওনি। এবার তো সত্যিটা স্বীকার করো। সত্যিটা তো তুমি নিজেই জানো সাফায়েত। তুমি আর তাসিন মিলে যে অস্ত্র পাচারের সিন্ডিকেট চালাচ্ছ, সেটা সমস্ত প্রমাণ আমি আগেই ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতাম, যদি তাসিন আমার সিস্টেম হ্যাক না করতো। তাসিন ছেলেটা খুব কাজের, সে যারার খুব কাছে থাকে, কিন্তু যারা জানেই না যে তাসিন আমার ডার্ক ওয়েবের হ্যাকার। যাই হোক, তুমি একটা কাগজে সই করবে। সেখানে লেখা থাকবে যে তুমি আন্ডারওয়ার্ল্ড ডন জালালের সাথে মিশে রাষ্ট্রদ্রোহিতা করেছো আর যারার ফান্ডের টাকা আত্মসাৎ করেছো। আর যদি আমি সই না করি? তাহলে তোমার বোন লাবিবার অক্সিজেন সাপোর্টটা আজ রাতেই বন্ধ হয়ে যাবে, আর ওই যারাকে তাসিনের হাতে তুলে দেব, কারণ তাসিন যারাকে খুব পছন্দ করে। রাফির চোয়াল শক্ত হয়ে গেল। সে শিকল ধরে এমন একটা ঝটকা দিল যে চেয়ারটা মাটি থেকে কিছুটা উঠে গেল। আমার গায়ে হাত দিয়েছিস ঠিক আছে, কিন্তু আমার বোন বা জারার দিকে তাকালে আমি তোকে এই সেলের ভেতরেই পুঁতে ফেলবো সাফায়েত। তুই ভুলে যাস না, আমার বাবাও এই আর্মিতেই ছিল। তোদের মতো ইঁদুরদের মারার জন্য উনি আমাকে এই ইউনিফর্মে পাঠিয়েছিলেন। তোর বাবা হারুন সাহেব বেশি সততা দেখাতে গিয়েই তো পাহাড়ের খাদে পড়ে মারা গিয়েছিল। তুইও ওনার রাস্তাতেই যাবি। কাল তোর কোর্ট মার্শাল, সেখানে তোর ফাঁসির ব্যবস্থা করে পাক্কা ফেলেছি। সাফায়েত হাসতে হাসতে সেল থেকে বেরিয়ে গেল। রাফি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তাকে এখান থেকে বের হতেই হবে যারাকে বাঁচানোর জন্য। এদিকে ঢাকার মোহাম্মদপুরের সেই ফ্ল্যাটে যারা একটা ঘোরের মধ্যে আছে। সে রাফি চলে যাওয়ার পর থেকে কিছুই খায়নি। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে রাফি একজন অপরাধী হতে পারে। যারা তার বিছানায় বসে রাফির জিনিসপত্র গোছাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল রাফির ফেলে যাওয়া মিলিটারি ডগ ট্যাগের দিকে। যারা চেইনটা হাতে নিয়ে দেখলো ট্যাগের পেছনে খুব ছোট ছোট করে কিছু নাম্বার খোদাই করা আছে। FREQ 107.5 ACT। এটা তো কোনো সাধারণ সিরিয়াল নাম্বার না, এটা একটা ফ্রিকোয়েন্সি কোড। যারা বুঝতে পারলো রাফি কোনো না কোনো সংকেত রেখে গেছে। সে সাথে সাথে তার ল্যাপটপ অন করলো এবং একটা মিউজিক সফটওয়্যারে ওই ফ্রিকোয়েন্সি নাম্বারটা ইনপুট দিল। যদি রাফি সত্যি ইন্টেলিজেন্সের আন্ডারকভার এজেন্ট হয়, তবে এই ফ্রিকোয়েন্সিতে সে নিশ্চয়ই তার হেডকোয়ার্টার বা ব্যাকআপ টিমের সাথে যোগাযোগ করত। যারা সফটওয়্যারটা দিয়ে একটা বিশেষ অডিও ট্র্যাক তৈরি করলো। সে বুঝতে পারলো না এই সংকেতটা কোথায় পাঠাবে। তখন তার মাথায় একটা আইডিয়া এলো। কালকে আর্মি স্টেডিয়ামে তার ব্যান্ডের একটা বিশাল লাইভ কনসার্ট আছে, যা টিভিতেও সরাসরি সম্প্রচার হবে। যারা সিদ্ধান্ত নিল সে ওই কনসার্টে গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই ফ্রিকোয়েন্সিটা বাজাবে। যদি রাফির টিমের কেউ ওই সংকেত শুনতে পায়, তবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে রাফি বিপদে আছে। একই সময় ঢাকার একটা হাইটেক সেফ হাউসে তাসিন বসে আছে ল্যাপটপ নিয়ে। সে সাফায়েতের সাথে ফোনে কথা বলছে। স্যার, রাফিকের ল্যাপটপের সব ডেটা আমি ডিলিট করেছি, কিন্তু একটা ফাইল আমি কিছুতেই অ্যাক্সেস করতে পারছি না। ফাইলটার নাম Zara-01। ওটা হাই লেভেলের ফায়ারওয়াল দেওয়া আছে। যে কোনো মূল্যে ওই ফাইলটা ধ্বংস করো তাসিন। ওখানে আমার আর জালালের ডাক্স রুটের ম্যাপ আছে। আমি চেষ্টা করেছি। আর হ্যাঁ স্যার, কালকে কনসার্টের পর আমি জারাকে আমার সাথে নিয়ে আসবো। মেয়েটা ওই রাফির জন্য একটু বেশি লাফালাফি করছে। যারাকে যা খুশি করো, কিন্তু রাফি কালকের কোর্ট মার্শাল থেকে যেন জ্যান্ত ফিরতে না পারে। তাসিন ফোন কেটে দিয়ে একটা শয়তানি হাসি দিল। সে জারার প্রতি তার একতরফা ভালোবাসা থেকে এই পুরো চক্রান্তের সাথে জড়িয়েছে। পরদিন সকাল 10টা
ক্যান্টনমেন্টের হাই সিকিউরিটি কোর্টরুমে রাফির কোর্ট মার্শাল শুরু হয়েছে। 5 জন সিনিয়র অফিসার এবং জজ বসে আছেন। রাফিকে হাতকড়া পরিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে। সাফায়েত প্রসিকিউটর হিসেবে রাফির বিরুদ্ধে সব ভুয়া প্রমাণ পেশ করছে। মাননীয় আদালত, এই অফিসার রাফি নিজের পঙ্গু হওয়ার নাটক করে রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে। সে আন্ডারওয়ার্ল্ডের থেকে টাকা নিয়েছে এবং যারা নামের একটি নিরীহ মেয়েকে বিয়ের ফাঁদে ফেলে আর্মির ফান্ড চুরি করেছে। এর জন্য তার ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করছি। ক্যাপ্টেন রাফি, আপনার কি নিজের সপক্ষে কিছু বলার আছে? স্যার, আমি যা করেছি আমার ডিউটি থেকে করেছি। মেজর সাফায়েত নিজেই আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। ওর কথার কোনো প্রমাণ নেই স্যার। ও বাঁচার জন্য আমার উপর দোষ চাপাচ্ছে। ঠিক সেই সময় ঢাকার আর্মি স্টেডিয়ামে জারার কনসার্ট শুরু হয়েছে। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক। তাসিন জারার পাশে গিটারে রেডি হয়ে আছে। জারা মাইকটা হাতে নিল। আজকের গানটা আমি গাইতে চাই একটা স্পেশাল মানুষের জন্য। হয়তো সে এখন অনেক বিপদে আছে, কিন্তু আমি জানি সে নির্দোষ। এই গানটার মধ্যে একটা মেসেজ আছে। তাসিন একটু অবাক হয়ে জারার দিকে তাকালো। যারা তার সাউন্ড ইঞ্জিনিয়ারকে ইশারা দিতে সেই FREQ 107.5 অ্যাক্ট ফ্রিকোয়েন্সির অডিও ট্র্যাকটা ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করলো। যারা গাইতে শুরু করলো। টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার হওয়ার কারণে ক্যান্টনমেন্টের ইন্টেলিজেন্স মনিটরিং রুমে বসে থাকা রাফির এক পুরনো কলিগ, যিনি রাফির আন্ডারকভার টিমের সদস্য, ওই ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করে ফেলেন। ইন্টেলিজেন্স অফিসার বলেন, স্যার, আমরা একটা হিডেন ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাচ্ছি। এটা রাফির পার্সোনাল এমার্জেন্সি কোড। সিগন্যালটা ডিকোড করার পর দেখা যাচ্ছে মেজর সাফায়েতের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এই কোডের লিঙ্কে লুকানো ছিল। এদিকে কোর্টরুমে জজ যখন রাফির শাস্তি রায় পড়ে শোনাতে যাবেন, ঠিক তখন কোর্টরুমের দরজা সজোরে খুলে গেল। আর্মি ইন্টেলিজেন্সের ডিরেক্টর তার ফোর্স নিয়ে ভেতরে প্রবেশ করলেন। স্টপ দ্য ট্রায়াল। মেজর সাফাওয়াতকে অ্যারেস্ট করুন। স্যার, আপনি কি করছেন? আসামি তো রাফি। আসামি তুমি সাফায়েত। রাফিনের পাঠানো সিগন্যাল আমরা একটু আগে পেয়েছি। সেখানে তোমার সমস্ত পাচারের অডিও রেকর্ড আর ব্যাংকের ডিটেলস পাওয়া গেছে। সাফায়েতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাকে সাথে সাথে হাতকড়া পরানো হলো। ডিরেক্টর রাফির দিকে এগিয়ে এসে তার হাতকড়া খুলে দিলেন। সরি ক্যাপ্টেন রাফি, আমাদের বুঝতে একটু সময় লাগছে। তোমার মিশন সাকসেসফুল। স্যার, সাফায়েতের সাথে জারার ব্র্যান্ডের গিটারিস্ট তাসিনও জড়িত। যারা এখন তাসিনের সাথে স্টেডিয়ামে আছে। ওর জীবন বিপন্ন। তুমি জলদি যাও রাফি, আমরা ব্যাকআপ পাঠাচ্ছি। রাফি আর এক মুহূর্ত দেরি করলো না। সে কোর্টরুম থেকে বেরিয়ে একটা মিলিটারি বাইক নিয়ে আর্মি স্টেডিয়ামের দিকে পাগলের মতো ছুটতে শুরু করলো। তার চোখের সামনে শুধু জারার মুখটা ভাসছে। সে যে কোনো মূল্যে জারাকে তাসিনের হাত থেকে বাঁচাতে বদ্ধপরিকর। ক্যান্টনমেন্টের বিশাল লোহার গেট পার হয়ে রাফির কালো রঙের মিলিটারি ডার্ট বাইকটা ঢাকার রাস্তায় ঝড়ের বেগে ছুটে চলল। তার পরনে এখনও কোর্ট মার্শালের সেই অফ হোয়াইট ইউনিফর্ম, কিন্তু তার চোখের দৃষ্টিতে এখন এক শিকারী চিতার ক্ষিপ্রতা। আর্মি স্টেডিয়ামে তখন জারার কনসার্ট প্রায় শেষের দিকে। যারা গান শেষ করে যখন স্টেজ থেকে নামলো, তাসিন তার পিছু পিছু ড্রেসিং রুমের দিকে গেল। যারা, তোমার ওই স্পেশাল ফ্রিকোয়েন্সি বাজানোর আইডিয়াটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু তুমি হয়তো জানো না ওই সংকেতটা আর কেউ শুনতে পায়নি। আমি সাউন্ড মিক্সার থেকে ফ্রিকোয়েন্সির জ্যাম করে দিয়েছিলাম। কি বলছো তুমি তাসিন? তুমি জ্যাম করেছো মানে? মানে হলো তোমার ওই বীর স্বামী রাফি এখন ফাঁসির সেলে বসে মৃত্যুর প্রহর গুনছে। যারা চমকে উঠে তাসিনের দিকে তাকালো। তাসিনের চোখে মুখে এখন আর সে শান্ত গিটারিস্টের ছাপ নেই। সেখানে এক সাইকোপ্যাথের উন্মাদনা ভাসছে। সে পকেট থেকে একটা রিভলভার বের করে জারার দিকে তাক করলো। তাসিন, তুমি এসব কি করছো? তুমি কি সাফায়েতের সাথে জড়িত? সাফায়েত একটা বোকা মোহরা ছিল যারা। সাফায়েত একটা বোকা মোহরা ছিল যারা। আসল হ্যাকার এবং এই পুরো গেমের প্ল্যানার ছিলাম আমি। আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি কিনা একটা আর্মি অফিসারের সাথে ফেক ম্যারেজ করে তার প্রেমে পড়ে গেলে। আজ তুমি আমার সাথে যাবে অনেক দূর। তাসিন জারাকে বন্দুকের মুখে স্টেডিয়ামের পেছনের একটা অন্ধকার এক্সিট ডোর দিয়ে বের করে তার গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। যারা ভয়ে কাঁপছে, কিন্তু সে জানে তাকে সময় ক্ষেপণ করতে হবে। তুমি আমাকে মেরে ফেললেও আমি তোমার সাথে যাব না তাসিন।
তাহলে এক্ষুনি মরো। তাসিন ট্রিগারে আঙুল চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে তীব্র গর্জনে রাফির বাইকটা স্টেডিয়ামের পেছনের গেট ভেঙে ভেতরে ঢুকলো। বাইকের হেডলাইটে তীব্র আলোয় তাসিন চোখ বন্ধ করে ফেলল। রাফি চলন্ত বাইক থেকে লাফ দিয়ে তাসিনের গায়ের ওপর পড়ল। বাইকটা ছিটকে গিয়ে একটা পিলারে ধাক্কা খেলো। যারার দিকে চোখ তুলে তাকানোর সাহস তোর কিভাবে হলো ইঁদুরের বাচ্চা? রাফি আর তাসিনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। তাসিন শারীরিকভাবে রাফির সমান না হলেও তার হাতে বন্দুক ছিল। সে রিভলভার দিয়ে রাফির কাঁধে সজোরে আঘাত করলো। রাফি একটু পিছিয়ে যেতেই তাসিন ফায়ার করলো। গুলিটা রাফির কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। রাফি নিজেকে সামলে নিয়ে একটা স্পিনিং কিক মারলো তাসিনের হাতের ওপর। রিভলভারটা ছিটকে দূরে পড়ে গেল। তোর হ্যাকিং স্কিল হয়তো ভালো, কিন্তু কমব্যাট স্কিলে তুই জিরো। রাফি তাসিনের কলার চেপে ধরে তাকে সজোরে একটা গাড়ির বনেটের ওপর আছাড় মারলো। তাসিনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। রাফি তাকে আরও মারতে যাবে, ঠিক তখন পেছন থেকে যারা দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরলো। রাফি, ছেড়ে দিন ওকে, পুলিশ আসছে, ওকে মারবেন না প্লিজ। রাফি জারার স্পর্শ পেয়ে শান্ত হলো। সে তাসিনকে ছেড়ে দিয়ে জারার দিকে ঘুরলো। যারা চোখে মুখে আতঙ্ক আর স্বস্তির জল। ঠিক তখনই সাইরেন বাজিয়ে মিলিটারি, পুলিশ এবং স্পেশাল ফোর্সের কয়েকটা গাড়ি সেখানে এসে থামলো। তাসিনকে হাত করা পরিয়ে অ্যারেস্ট করা হলো। আপনি আপনি বেঁচে ফিরেছেন? কোর্ট মার্শাল থেকে আপনাকে ছাড়লো কিভাবে? তোমার এই ফ্রিকোয়েন্সি কোডের জন্য যারা, তোমার ওই সংকেতটা ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে পৌঁছেছিল। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আর আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। কিন্তু রাফি, আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি সত্যি শুধু একটা মিশনের জন্য আমাকে বিয়ে করেছিলেন? রাফি জারার চোখের দিকে গভীরভাবে তাকালো। চারদিকটা অদ্ভুত শান্ত হয়ে গেছে। রাফি তার পকেট থেকে একটা পুরনো চামড়ায় বাঁধানো ছোট ডায়েরি বের করলো এবং জারার হাতে দিল। এটা একটু খুলে দেখো। যারা কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললো। সেখানে প্রথম পাতা একটা সাদা কালো ছবি। ছবিতে দুজন আর্মি অফিসার হাসি মুখে দাঁড়িয়ে আছেন। একজনের চেহারা রাফির মতো, অন্যজনকে দেখে যারা চমকে উঠল। এটা তো আমার বাবা। আর পাশের জনকে? পাশের জন আমার বাবা, ক্যাপ্টেন হারুন। ওনারা দুজন খুব কাছের বন্ধু ছিলেন যারা। তোমার বাবা যখন মারা যান তখন আমি স্পেশাল ফোর্সের ট্রেনিংয়ে ছিলাম। কি বলছেন এসব? তাহলে আপনি আমাকে আগে থেকে চিনতেন? আমি তোমাকে চিনতাম যারা, অনেক আগে থেকেই চিনতাম। তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছে একটা চিঠি লিখেছিলেন। উনি বলেছিলেন, রাফি, আমার মেয়েটা খুব স্বাধীন চেতা, কিন্তু ওর ডায়াবেটিসটা ওকে শেষ করে দিচ্ছে। আমার অবর্তমানে তুমি ওর একটু খেয়াল রেখো। তার মানে আপনি ওই গুলশানের ক্যাফেতে আমার সাথে এমনি এমনি ঝগড়া করেননি? না যারা, আমি জানতাম তোমার ইনসুলিন কেনার টাকা নেই। আমি তোমাকে সরাসরি টাকা দিলে তোমার আত্মসম্মানে লাগতো, তুমি নিতে না। তাই আমি জালালের কাছে ঋণ নেওয়ার মিথ্যা গল্প বানিয়েছিলাম, যাতে তুমি ওই ফেক ম্যারেজের চুক্তিতে রাজি হও। আমি চেয়েছিলাম তুমি আর্মির ফ্রি চিকিৎসা পাও, যেন ইনসুলিনের অভাবে তোমার কোনো ক্ষতি না হয়। যারা শকে পাথর হয়ে গেল। তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। যে লোকটাকে সে সবসময় রুক্ষ, স্বৈরাচারী আর স্বার্থপর ভেবেছে, সেই মানুষটা শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য এত বড় একটা নাটকের জন্ম দিয়েছে। নিজের কেরিয়ার, নিজের জীবন সবকিছু বাজি রেখেছে শুধু যারার জন্য। আপনি এত বোকা কেন রাফি? আমাকে সত্যিটা বললে কি হতো? আপনি আমার জন্য নিজের জীবন বিপন্ন করে দিলেন। কমান্ডোরা কখনো তাদের ডিউটি অর্ধেক করে ছাড়ে না যারা। তোমার বাবা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমি পালন করেছি, কিন্তু কি? কিন্তু এই ফেক চুক্তির অভিনয় করতে গিয়ে কখন যে আমি সত্যিই তোমার এই এলোমেলো রূপ, তোমার এই জেদ আর তোমার গানের মায়ায় জড়িয়ে পড়েছি, সেটা আমি নিজেও বুঝিনি। যারা, তুমি ছিলে আমার সেই অসমাপ্ত মিশন, যেটা আমি সারা জীবন কন্টিনিউ করতে চাই। যারা আর কোনো কথা বলতে পারলো না। সে হাতের ডায়েরিটা ফেলে দিয়ে রাফির বুকে মাথা গুঁজে দিল। রাফি তার শক্ত দু হাত দিয়ে যারাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন সে তার সমস্ত দুনিয়াটাকে নিজের বুকের ভেতর আগলে রেখেছে। আমাদের চুক্তির মেয়াদ শেষ রাফি। আমি আর কোনো ফেক ম্যারেজ চাই না। তাহলে কি চাও? আমি চাই একজন সত্যিকারের স্বামী, যে আমাকে শাসন করবে, আমার জন্য ডিম পোচ বানাবে, আর আমার গানের প্রথম শ্রোতা হবে। কবুল। রাফি আলতো করে যারার চিবুক তুলে ধরে তার ঠোঁটে একটা গভীর আবেগপূর্ণ চুম্বন করলো। স্টেডিয়ামের ওপর তখন হালকা মেঘ সরে গিয়ে রূপালী চাঁদ উকি দিচ্ছে। ঢাকার সিএমএইচ এর সবুজ ঘাসে ঘেরা একটা মাঠ।
রাফি এখন মেজর পদে প্রমোশন পেয়েছে, তার পরনে চকচকে ইউনিফর্ম। সে একটা বেঞ্চে বসে আছে, পাশেই যারা বসে আছে। যারার চেহারা এখন অনেক ফ্রেশ। ইনসুলিনের সঠিক চিকিৎসায় সে এখন পুরোপুরি সুস্থ। তার কোলে একটা ছোট্ট গোল্ডেন রিট্রিভার কুকুরছানা, যার নাম তারা দিয়েছে ছাতা। মেজর রাফি সাহেব, কাল কিন্তু আমার নতুন অ্যালবামের লঞ্চিং। আপনাকে একদম ফার্স্ট রোতে বসে থাকতে হবে। আমি থাকবো যারা, তবে শর্ত আছে। কোনো ফ্যান যদি তোমাকে প্রপোজ করে, আমি কিন্তু তার হাত মুচড়ে দেব। আপনি একদম পজেসিভ হয়ে গেছেন। কমান্ডোরা তাদের সবচেয়ে মূল্যবান জিনিসের ব্যাপারে একটু পজিটিভ হয়ই। যারা হাসতে হাসতে রাফির কাঁধে মাথা রাখলো। রাফি তার সেই মিলিটারি ডগ ট্যাগটা যারার গলায় পরিয়ে দিল, ঠিক যেভাবে সে প্রথম দিন কাজী অফিসে কাবিননামায় সই করেছিল। কিন্তু আজ সেটা কোনো চুক্তি নয়, আজ সেটা চিরকালের এক বন্ধন। গল্পটা এখানেই শেষ হলো। এটি শুধু একটি ফেক ম্যারেজের গল্প ছিল না, এটি ছিল বিশ্বাস, আত্মত্যাগ এবং না বলা ভালোবাসার এক চিরন্তন মহাকাব্য। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।